সবাই একটা রাগের লক্ষণ। আসসালামু আলাইকুম সবাইকে, একটা স্পেশাল লাইভে চলে দেখতে দেখতে 24 ব্যাচেরও অ্যাডমিশনের সময় চলে আসছে। আসলে সময় খুব দ্রুত যায়। তোমরা যারা 24 ব্যাচের আছো, তোমরা সেই কিছুদিন আগেই এসএসসি দিলা, এখন এইচএসসিও প্রায় শেষ, টেস্ট পরীক্ষাও সবার শেষের দিকে চলে আসছে। আর মেডিকেল অ্যাডমিশন দিয়ে আসলে আমাদের এসিএস এর সাথে তোমাদের অ্যাডমিশনের যাত্রাটা শুরু হতে যাচ্ছে। আর মেডিকেল অ্যাডমিশনটাই আমরা সব সময় আগে নামাই। কারণটা তোমাদের কাছে খুবই সিম্পল। তোমরা নিজেরাও চিন্তা করে দেখো যে মেডিকেলেই একমাত্র কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়। আর ফুল সিলেবাসে পরীক্ষা হবার কারণে তোমরা অনেকেই শর্ট সিলেবাসের বাইরের কিছুই এখনও পড়ো নাই। তো যে কারণে একটু আগে থেকে যদি না শুরু করা যায় তাহলে কিন্তু আমাদের পরে বেশ চাপ পড়ে। তাও এই ব্যাপারে এবারের মেডিকেল ব্যাচের আমাদের প্রধান পরিচালক ক্যাপ্টেন রাজীব ভাইয়া তোমাদের সম্পূর্ণ জার্নিটা বুঝিয়ে দিবে যে কিভাবে আমাদের এই ব্যাচটা পরিচালনা হবে, এই ব্যাচের কখন কি কি জিনিস তোমরা পাবা, আমরা তোমাদের কি কি অফার করতেছি, এভরিথিং আজকে আমরা আলোচনা করব। আজকে থেকেই ভর্তি শুরু হয়ে গেছে, অলরেডি আমরা দেখেছিলাম লাইভে আসার আগে কয়েকজন ভর্তিও হয়ে গেছে। তো আজকে থেকেই ভর্তিটা ওপেন হচ্ছে। ইনশাল্লাহ আগামী মাস থেকেই আমরা ক্লাস শুরু করব। ডিটেলস রুটিনটাও কিন্তু আজকে তোমাদের কাছে আমরা শেয়ার করব। তো রাজীব ভাই, আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ অপার। আমি ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে দায়িত্ব নিয়েছি। এর আগে আমি একা শুধু বায়োলজি, জিকে এবং ইংলিশ এই 55 মার্কের করাইতাম, বাট ফার্স্ট টাইম আমরা ফুল সিলেবাসে গেছি। এর একটা বড় কারণ হচ্ছে, তোমরা যারা এখন লাইভে আসো তারা জেনে রাখো, ফার্স্ট টাইম ফুল সিলেবাসে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে আমার বায়োলজি কোর্স ফুল কোর্স পড়ছে, এবং সে আমারে জানাইছে সে আমার ছাড়া কোনো অফলাইনে কখনো কোথাও বায়োলজি পড়ে নাই। সো সে আমাকে এইভাবে বলছে, ভাই আপনার ক্লাসগুলো, আপনার রেকর্ডেড ক্লাসগুলো আমার ভরসা ছিল। আমি তার কাছে অনুমতি নেওয়ার জন্য মেসেজও করছি। আমি জানি না সে মেসেজ দেখছে কিনা, বাট আমি তার অনুমতি নিয়ে এটা ফার্স্ট টাইম শেয়ার করলাম। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত কথা বলবো, বাট কেন আমরা 100 মার্ক এবং ফুল সিলেবাসে যাচ্ছি এর একটা কারণ হলো এটা। আর এসিএস অলরেডি প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, প্রতিষ্ঠিত একটা এডটেকের একটা নাম, যেখানে একসাথে কাজ করতে পারলে আই হোপ অনেক বেস্ট কিছু দিতে পারবো। আমরা কন্টেন্ট দেবো, আমরা প্ল্যানিং করব সবাই মিলে, সামনে পেছন থেকে অনেক মানুষ কাজ করবে। আর তোমরা যারা দেখতেছো আমাদের কাছে সামনে থেকে, বেসিক্যালি আমরা ক্লাস নিব, এর মানে এই না যে আর কেউ ক্লাস নিবে না, কারণ আমরা এবার প্রথম 2 লেয়ারে ক্লাস সাজাইছি, এবং এক্সাম ব্যাচটা আমরা যেটা করতেছি, মানে আমাদের এক্সাম যেগুলো নিব সেগুলো 3 লেয়ারে নিচ্ছি। সো ডিটেইল আমরা কিছুক্ষণের মধ্যে বলবো। তার আগে একটু বলে রাখি কেন মেডিকেল ব্যাচের ঘোষণা সবার আগে চলে আসলো। অপার কিন্তু কিছুক্ষণ আগেই বলছে, কারণ মেডিকেলের কিন্তু ফুল সিলেবাস, আমরা নিজেরা পাগল হয়ে যাই মেডিকেলের পড়ানোর সময়। সো কোনোভাবেই শেষ করাটা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমাদের আগে শুরু করতে হয়। তবে আমরা একটা দারুণ একটা আইডিয়া এখানে পুশ করছি, সেটা হলো আমরা প্রথম দিকে শর্ট সিলেবাস থেকে, যেটা সামনে তোমাদের এইচএসসি পরীক্ষায় আসবে, ওই জায়গাগুলো খুব ভালো করে পড়াবো, যাতে তোমার এইচএসসি পরীক্ষারও একটু প্রিপারেশন হয়ে যায়, মেডিকেলের জন্য 100% হয়ে যায়। সো এই ছিল আমার এই মোমেন্টের কথা। বাট সবার আগে আমি একটু টিচার প্যানেলের সাথে সবার পরিচয় করাই দিতে চাই। বায়োলজিতে আমি আছি, শুভ্র আছে। এর মানে এই না যে আমরা দুইজনই শেষ। আমাদের পেছনে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের বেস্ট কিছু টিচার আছেন, যারা তোমাদেরকে কমপ্লিশন ক্লাসগুলো নেবে। কমপ্লিশন ক্লাসগুলো হচ্ছে, আমরা দিনের বেলা যে ক্লাসগুলো নিব, সন্ধ্যার দিকে একটা কমপ্লিশন ক্লাস হবে। ওখানে মেডিকেলে তোমরা তো দেখছো এবার আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন আসছে এবং আলিম স্যারের বই থেকে প্রশ্ন আসছে। তারা করবে কি, ওই চ্যাপ্টারগুলার স্লাইড ওপেন করবে, পিডিএফ ওপেন করবে, কোথা থেকে প্রশ্ন হয়, কোন জায়গাটা পড়লে তোমার হবে। তার মানে প্রত্যেক দিন আমরা আসলে একবার ক্লাস ছিলাম, কমপ্লিশন ক্লাসে গিয়ে আমরা আহ, তিনটা করে চ্যাপ্টার পড়াচ্ছি প্রত্যেকটা পার্টের জন্য। আর একটা দারুণ জিনিস হলো যে এবার আমরা দাগানো বইয়ের ক্ষেত্রে আমরা খুব এক্সট্রিমিস্ট হয়ে গেছি। দাগানো বইয়ের ক্ষেত্রে আমরা এত বেশি রিসার্চ করছি এবং বেস্ট একটা দাগানো বই সামনে নিয়ে আসতেছি। সো আশা করছি একাধিক একাধিক সাবজেক্টের বইগুলো আমরা কাভার করতে পারবো। 2 লেয়ারে যদি আমরা ক্লাস নেই এবং 3 লেয়ারে যদি আমরা এক্সাম সিস্টেমটা রাখি, তোমাদের জন্য বেস্ট কিছু হবে। জিকে এবং ইংলিশ নিয়েও আমাদের এবারে কিছু স্পেশাল প্ল্যান আছে। তো তার আগে আমি একটু পরিচয় করে দিই স্পেশালি যারা এখানে আছে। আমি আছি, শুভ্র আছে, এবং মেডিকেল স্টুডেন্ট যারা কমপ্লিশন ক্লাস নেবে তারা এখন লাইভে নাই। আর আমাদের সাথে কেমিস্ট্রিতে আছেন আমাদের কেমিস্ট্রি বস বস সাকিব ভাই আছেন। এদিকে আমাদের সঞ্জু আবাস সঞ্জয় দা আছেন, এবং সাথে তাহমিদ। কই এদিকে আসো। তোমরা বলো নাকি মেডিকেল ব্যাচে মেডিকেলের স্টুডেন্ট নাই, এই দেখো তাহমিদকে। তাহমিদ একই সাথে বুয়েটে চান্স পাইছে, একই সাথে ডিএমসিতে সে পড়াশোনা করতেছে, ডিএমসিতে। আর তোমরা যারা এনডিসির যারা এই কোর্সে জয়েন করো তারা জেনে রাখো, সে তোমাদের এনডিসির বড় ভাই, এবং সে খুব খুব এক্সট্রিমিস্ট লেভেলের পড়ায়, মানে খুব অসাধারণ পড়ায় সে কেমিস্ট্রি। সো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবার ফ্রন্ট লাইনে একজন করে হলেও বেস্ট
টিচার রাখছি যারা মেডিকেল অরিজিন, এবং আমরা সেকেন্ড লেয়ারের ক্লাস যেটা কমপ্লিশন ক্লাস, সেখানে আমরা সবগুলো মেডিকেল স্টুডেন্ট রেখে দিছি। সো এই ছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কিছুক্ষণ পরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসবে, তাদের কথাগুলো বলবে। একটু ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলি। একটু সামনে আসেন না ভাই। এই যে আমাদের চাঁদের আলো ভাই আছেন, মাসরুর ভাই আছেন, সাথে আমাদের অপার ভাই আছেন, পাপা প্যারেজ। আর আরেকজন কই, আচ্ছা মিহান আসে নাই। মিহান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, সো সে ফিজিক্সে আছে মাসরুর ভাইয়ের সাথে এবং অপার ভাইয়ের সাথে। তোমরা যারা বলো যে এসিএস এর মেডিকেল ব্যাচে মেডিকেল স্টুডেন্ট নাই, তাদেরকে জেনে রাখো ফ্রন্ট লাইনে মেডিকেল স্টুডেন্ট তো আছেই, আর সেকেন্ড লেয়ারে যেটা সন্ধ্যার দিকে কমপ্লিশন ক্লাস হবে সেখানে সবাই মেডিকেল স্টুডেন্ট। সো এই ছিল আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট। এরপর আমাদের সাথে আছে ফিজিক্স শেষ, এবার আমরা একটু জিকে নিয়ে কথা বলি। আমাদের জিকেতে আছেন তৌহিদুজ্জামান খান ভাই। আমি এর আগেও লাইভে বলেছি, তৌহিদুজ্জামান খান হচ্ছেন আমাদের ইব্রাহিম লোদির বংশধর। তোমরা যারা পানিপথের যুদ্ধের নাম শুনছো, তোমরা যারা শুনছো তাদের জানার কথা, ইব্রাহিম লোদির কথা শুনেছো। তো তৌহিদুজ্জামান খান ভাইয়ের নাম বেসিক্যালি তৌহিদুজ্জামান খান লোদি। যেহেতু তার রক্তের মধ্যে ইতিহাস, তার রক্তের মধ্যে যেহেতু জেনারেল নলেজ, আশা করছি তোমাদের একটা বেস্ট সার্ভিস দিবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন একটু ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশে আমাদের সাথে আছেন সম্পদ ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। তোমরা যারা এনডিসির ভাইয়া দেখতে চাও, এই যে আমাদের এনডিসির একজন বস ছিলেন আমাদের ভাই, সো সে তোমাদের ইংলিশটা দেখবেন। এর মানে এই না কিন্তু যে জিকেতে একজন, ইংলিশে একজন। আমাদের কমপ্লিশন ক্লাসগুলোতে এবং কন্টেন্ট ক্রিয়েশনে মিনিমাম 50 জন মেডিকেল স্টুডেন্ট আছে, মিনিমাম 50 জন। তাদের যদি আমরা সামনে নিয়ে আসতাম, তাহলে তোমরা কেউ বলতো না যে এসিএস এর থাক এই পর্যন্তই। সো আমি এখন একটু স্লাইডটা নিব, আমি পুরো মেডিকেলের একটু রোড ম্যাপটা তোমাদের বোঝাবো, তারপর প্রত্যেকটা ভাইয়া আসবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবেন। সো আমি চলে আসি। থ্যাংক ইউ। শুভ্র, এদিকে আসো না, আসো আসো আসো। ওকে, এই যে আমাদের সুন্দর সুন্দর ভাইয়াগুলো এখানে আছে, যাদের মুখ দেখলেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ক্লাস। আমরা ক্লাস নিব 2টা লেয়ারে। আমি এখানে একটু বুঝাই দেই, তাইলেই তোমরা বুঝতে পারবা যে আমরা কোনো জায়গাতেও ঘাটতি রাখি নাই। কারণ এবার একটা কোশ্চেন চলে আসছে, আমরা কোনো বই খুঁজেও পাইতেছিলাম না, শেষে গিয়ে দেখলাম আলিম স্যারের বোটানি থেকে চলে আসছে। সো আমরা 2 লেয়ারের ক্লাস রেখে দিছি। 2 লেয়ারের ক্লাসটা আমি একটু তোমাদের বুঝাই দিই। একটা হচ্ছে লাইভ ক্লাস। আমাদের লাইভ ক্লাস হবে, এটা হবে দিনে, দিনে হোক আর সন্ধ্যায় হোক লাইভ ক্লাস হবে। এরপর হচ্ছে আমাদের কমপ্লিশন ক্লাস। কমপ্লিশন ক্লাস মানে এমন একটা ক্লাস যে ক্লাসটা করা শেষ হলে তোমার মনে হবে আর কিছুই পড়ার বাকি নাই, এবং এই ক্লাসটা করার পর তোমার মনে হবে যে তুমি রিভিশনও এখানে দিয়ে ফেলছো। এরপর তুমি বইটা নিবা, হাফেজের মতো জাস্ট পেজ উল্টাবা। সো এখানে নেবেন তোমরা যাদেরকে দেখলে সেই ভাইয়ারা এখানে নেবেন। আর কমপ্লিশন ক্লাসে প্রায় 50 জনের মতো মেড স্টুডেন্ট আছে এখানে, মেড স্টুডেন্ট আছে। সো কমপ্লিশন ক্লাসগুলোতে তোমাদের সব কিছু কভার হয়ে যাবে। কমপ্লিশন ক্লাসে কি কি থাকবে? কমপ্লিশন ক্লাসে থাকবে আমরা সরাসরি পিডিএফ দেখাবো এখানে, যেহেতু ক্লাসের মধ্যে ইউজুয়ালি আমরা তেমন একটা পিডিএফ দেখাবো না। কমপ্লিশন ক্লাসে আমরা পিডিএফ দেখাবো, বইয়ের প্রত্যেকটা লাইন দেখাবো। এই বইগুলো থাকবে 1 জন 2 জন 3 জন রাইটারের বই থাকবে। তার মানে আমি যদি কখনো জুলজি পড়ি, জুলজি পড়ার সময় আমি আজমল স্যারের সাথে ডেফিনেটলি আলিম স্যার দেখবো এবং মাজেদা ম্যামের বই দেখবো, তাহলে তোমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাকে আর এমন কোনো কোশ্চেন করতে পারবে না যে কোশ্চেনটা তোমার বইয়ের মধ্যে নেই। এবং যখন তোমাকে এটা দেখাবে, এই জায়গায় কিন্তু একটা দারুণ ঘটনা ঘটবে। পিডিএফ দেখিয়ে বুঝিয়ে দিবে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসছে এবং গুরুত্বপূর্ণ কোন জায়গায়। সাথে সাথে তোমার যেটা করাবে, এখানে কিছু প্র্যাকটিস করাবে কমপ্লিশন ক্লাসে, প্র্যাকটিস। এবং প্র্যাকটিস শেষে তোমাকে কিছু কোশ্চেন দিবে। কি কোশ্চেন দিবে আমি এখন পরের স্লাইডে আসতেছি। আমাদের এক্সামসটা হবে এবার 3 লেয়ারে। 3 লেয়ার কি কি জিনিস? একটা হলো কম্পিটিটিভ এক্সাম, এটা হবে 100 মার্কের। এইটা হবে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন। কিছু আমরা কঠিন কোশ্চেন দেবো, কারণ মেডিকেলে একটু কঠিন কোশ্চেন আসতেছে, রাইট? বাট তোমার যে কমপ্লিশন ক্লাসটা হবে, সেই জায়গায় তোমাকে প্র্যাকটিস, এক্সামের জন্য আমরা 100টা কোশ্চেন দিয়ে দিব। তার মানে তুমি যখন কমপ্লিশন ক্লাসটা করবা, প্রত্যেকটা ক্লাস শেষে এই 100টা কোশ্চেন পাবা ওই চ্যাপ্টারের উপরে, তুমি এটা সলভ করো, তোমার আর কিচ্ছু বাকি থাকে না। তারপর তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দিবা,
ওই চ্যাপ্টারেরই 100টা কোশ্চেন। ব্যাপারটা এমন না এটা ডিফারেন্ট 100টা কোশ্চেন, তাহলে তো চ্যাপ্টারে সব লাইন থেকে কোশ্চেন করা হয়ে যায়, তা তো না। ব্যাপারটা হচ্ছে সবসময় আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে গুরুত্ব দিয়েই ট্রিট করব। এরপরে যেটা হবে, তুমি যখন এই কম্পিটিটিভ এক্সাম দেবা এটা কাউন্ট হবে, তুমি ভালো করলে তোমার জন্য আমরা গিফটের ব্যবস্থা রাখবো, তুমি লিডার বোর্ডে চলে আসবা, সব কিছুই হবে। বাট এই এক্সাম দেওয়ার পরও মাঝে মাঝে মনে হয় না যে আমার যদি আরও কিছু এক্সামের ব্যবস্থা করা হইতো তাহলে আমার আর কোনো কিছুই বাকি থাকতো না, সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। সেইটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার, এক্সামের থার্ড লেয়ার। এইটা হচ্ছে তোমার অ্যাডভান্স কোশ্চেন। অ্যাডভান্স কোশ্চেন একটু বলে রাখি, তোমরা জানো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে রেগুলার কোশ্চেন হচ্ছে, আমরা ওইটা ওইভাবেই বজায় রাখবো। বাট বায়োলজির ক্ষেত্রে যেহেতু এখন কিছু কোশ্চেন দিতেছে যেটা কেউ পারতেছে না, তাহলে আমরা চেষ্টা করবো এই অ্যাডভান্স কোশ্চেনের মধ্যে ওই কোশ্চেনগুলো নিয়ে আসতে। তাহলে যখনই তুমি অ্যাডভান্স কোশ্চেনটা নিবা এক্সাম শেষ করার পরে, নিজে বাসায় বসে বসে এক্সাম দিবা এবং আমাদের ওয়েবসাইট থেকে তুমি যখন সলভটা দেখে নিবা, তাহলে তোমার 100% ডান, আর কোনো প্রবলেম রইলো না। তার মানে তুমি যখন 2 লেয়ারের ক্লাস এবং 3 লেয়ারের এক্সামের ভেতর দিয়ে যাবা, তোমার থেকে বাংলাদেশে কেউ এত বেশি কোশ্চেন সলভ করে প্রিপারেশন নিতে পারবে না, তোমার থেকে কেউ বেশি কোশ্চেনে সলভ করতে পারবে না। সো কম্পিটিটিভ এক্সামে যে সবচেয়ে বেশি কোশ্চেন সলভ করে সে সবসময় টপে থাকে, সর্বা। এবং তোমরা একটু খেয়াল করে দেখবা যে কেউ যদি মেডিকেলে ফার্স্ট হয়ে যায় সব কোচিং তার পেছনে আসে, এর মানে ব্যাপারটা এই না সে আসলে অনেক কোচিংয়ে পড়ে নেই, সে আসলে অনেক কোচিংয়ে অনেক পড়াশোনা করছে, তোমাদের থেকে বেশি পড়াশোনা করছে, না পড়লে কেউ কখনো টপ হয় না। এইটা যেহেতু একটা প্রমাণ, সো আমরা এই কাজটা করবো যে তুমি এক জায়গা থেকেই সব জায়গার সব কিছু পেয়ে যাবা এবং সবচেয়ে বেশি কোশ্চেনে পরীক্ষা দিবা, সবচেয়ে বেশি পিডিএফ সলভ করবা, সবচেয়ে বেশি পড়াশোনা করবা। আমরা কিন্তু সবসময় দুইটা জিনিস খুব গুরুত্ব দিই, এক হলো বেশি পড়া, দুই হচ্ছে বেশিক্ষণ পড়া। এই দুইটাই তোমাকে কম্পিটিটিভ এক্সামে টপ করবে। সো আমাদের 3 লেয়ারের এক্সাম শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসি ডাউট সলভিং। ডাউট সলভিং নিয়ে তোমরা যারা এসিএস এর সাইকেলে আছো তারা বিস্তারিত জানো, অপার ভাই আসবে, এসে তোমাদের সরাসরি এই জিনিসটা বোঝাবে, পুরো ডেমনস্ট্রেশন দেবে। আপনি কি দেখাতে চান? ওকে, প্লিজ। আচ্ছা, ডাউট সলভ নিয়ে আমাদের অলরেডি এসিএস ডাউটসের সাথে তোমরা অনেকেই পরিচিত হয়ে যাবার কথা। তোমাদের ডাউট সলভটা 2 লেয়ারে আমরা দিব। প্রথমত তোমরা সলভ রাশের নাম শুনে থাকবা। তো সলভ রাশটা বেসিক্যালি আমরা দিচ্ছি তোমাদের এ কারণে যে তোমাদের মধ্যে যারা স্টুডেন্টসরা আসো তারা অনেক ক্ষেত্রেই তোমাদের ব্যাচমেটদেরকে তোমাদের যে নলেজ সেই নলেজ দিয়ে স্যাটিসফাই করতে পারো। এটাতে দুইটা লাভ। এক, তোমরা যারা যারা প্রশ্ন করতেছো, যারা যারা এই পরামর্শ বা ডিসকাশনে অংশ নিচ্ছ তাদেরও এই পড়াটা হয়ে যাচ্ছে, এবং যে জানতো না ওই পড়াটা সেও দেখার মাধ্যমেও পড়াটা হয়ে যাচ্ছে। তো আমরা সলভ রাশটা যেটা রেখেছি সেটাতে তোমরাই তোমাদের সহপাঠীদের ডিসকাশন গ্রুপে আসা প্রবলেমগুলোর উত্তর দিবা, এবং বেস্ট পার্ট হলো এই উত্তর দেওয়ার ভিত্তিতে যে সবচেয়ে বেশি একটা সুনির্দিষ্ট মাসে যে সবচেয়ে বেশি সংখ্যক উত্তর দিবে এরকম টপ 10 পিপলকে আমরা 50,000 টাকা প্রাইজ মানি দিব। অর্থাৎ প্রতি মাসে 50,000 টাকার একটা প্রাইজ মানি থাকবে জাস্ট নিজেরা নিজেদেরকে হেল্প করার কারণে। তো এটা আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্টসদের এঙ্গেজমেন্ট অনেক বাড়ায়, এবং আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারা উভয় সাইড থেকেই উপকৃত হয়। তারপরে এছাড়াও তোমাদের যারা সিনিয়র ভাইয়া আপুরা আছে, অলরেডি রাজীব ভাই বলেছেন যে প্রায় টপ 50 টপার্স যারা আছেন তারা যেহেতু আমাদের এই ব্যাচের দায়িত্বে থাকবে, তাদের কাছ থেকে তোমাদের কোনো একটা পরামর্শ নেওয়া দরকার। কারণ মেডিকেল ব্যাচের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো এমসিকিউ নিয়ে এরকম কনফিউশনে ভোগো, এটা বইয়ে এই বইয়ে এরকম উত্তর দাও, ওটাতে এরকম দাও, আমি কোনটাতে যাব, বা এই তথ্যটা আসলে সঠিক কোনটা আমি দাগাবো। তো এই সকল ব্যাপারে সলভ পাওয়ার জন্য আমরা তোমাদের জন্য এসিএস ডাউটস এই ফিচারটাও রেখেছি, যেখানে যারা টপার, যারা বিগত বছরগুলোতে ভালো করছে তাদেরকে নিয়ে একটা দল আমাদের তৈরি থাকবে, প্রায় 100+ পিপল সেখানে থাকবে, যারা তোমরা ও সেই আমাদের যে এসিএস ডাউটসের যে সাইটটা আছে সেখানে তোমরা তোমাদের ডাউট পোস্ট করবা, এবং আমাদের যেটা রেকর্ড উইদিন 4 মিনিট এই ডাউটের উত্তরটা তুমি পেয়ে যাবে, এবং ওই সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে। আমাদের এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ব্যাচে এই ফিচারগুলো অন ছিল, এইবারই আমরা মেডিকেল ব্যাচের জন্য এই ফিচারটা নিয়ে আসছি। তাহলে বুঝতেই পারতেছো এবার আসলে তোমাদের ডাউট থাকার কোনো সুযোগই নাই, নিজেরা নিজেদেরকে হেল্প করার মাধ্যমেও একটা ইনকাম করা যাবে এবং গিফট পাওয়া যাবে। এছাড়াও সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকেও প্রায় উইদিন 4-5 মিনিটসের মধ্যে একটা সলভ পাওয়ার সম্ভাবনাও থাকবে। তো এই ফিচারগুলো আমরা তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো। সলভ রাশটা তোমরা যখন থেকে ভর্তি হবে তখন থেকেই পাওয়া শুরু করবা। এটা বিফোর এইচএসসি ওপেন হয়ে যাবে, মানে এইচএসসি পরীক্ষার আগেই তোমরা এটা অ্যাভেল করতে পারবা। আর এই ফিচারটা যেটা, এটা আমরা এইচএসসি এক্সামের পরে রাখবো, এইচএসসি এক্সামের পরে এই ফিচারটা আসবে।
এটা ইচ্ছা করেই আমরা করতেছি, কারণ এইচএসসি এক্সামের আগে তোমাদের এইচএসসি নিয়ে একটা ব্যস্ততা যাবে, তো যেই কারণে আমরা এই ফিচারটা রাখতেছি না। এটা এইচএসসির পরেই তোমরা সবাই যখন একত্রিত হবে, সবাই যখন কনসেন্ট্রেটেড হইতে মেডিকেলের জন্য পড়বা তখন, কারণ না হলে এখন থেকেই তোমরা এমন সব ডাউট করবা যেটা মোস্টলি দেখা যাবে কি এইচএসসির জন্য উপযোগী। তো এই হচ্ছে ভাইয়া ডাউট সলভ ফিচার দুইটা। ওকে, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ। সেটা এক নাম্বারটা হচ্ছে যে আহ, আমরা কেন এত আগে শুরু করতেছি, এটা তুমি শুরুতেই বলছো, অনেকে মিস করছে এটা। আগে কেন শুরু করতেছি? কারণ অনেকে মনে করতেছে যে আমরা স্টুডেন্ট একসাথে তাড়াতাড়ি নেওয়ার জন্য এটা করতেছি, বাট ডেফিনেটলি এখানে একটা বড় কারণ আছে। কারণ পরবর্তীতে দেখা যায় যে তারাই আমাদের বলবে আগে কেন শুরু করেন না, আগে কেন শেষ করেন না। এটা যদি একটু এক্সপ্লেইন করতাম। তো এবার আমি জানি না তোমরা রুটিনগুলো দেখছো কিনা, তোমাদের যারা সিনিয়র ভাইয়া আপুর অর্থাৎ 23 ব্যাচের ভাইয়া আপুদের পরীক্ষার রুটিনগুলো তোমরা যদি একটু দেখো, মেডিকেলের পরে ভার্সিটিটা কবে হচ্ছে, ইঞ্জিনিয়ারিংটা কবে হচ্ছে, তোমরা দেখবা যে খুবই ক্লোজ গ্যাপে হচ্ছে। কিন্তু মানে এমন না যে খুব বেশি সময় তারা পাচ্ছে। হ্যাঁ, এখন তোমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে এত তাড়াহুড়া কেন, এখনও তো ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে, আমাদের এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে, তারপরে আমরা এই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেব, এরকমভাবে মনে হচ্ছে। কিন্তু এই বিগত বছরগুলোতে কোভিড থাকার কারণে তুমি দেখবা যে এই টাইমটা শ্রিঙ্ক করে ফেলছে। আগের মতো একদম বলতে পারি না আমরা যে এই টাইমেই মেডিকেল হবে, এই টাইমেই ইঞ্জিনিয়ারিং হবে, এই টাইমেই ভার্সিটি হবে। এখন যে কোনো সময় যে কোনো নোটিশ আসলে সেটার জন্যই আমাদের প্রিপেয়ার থাকতে হয়। আর মেডিকেলের জন্য তো এটা আরও বেশি প্রিপেয়ার থাকতে হয়। তুমি খেয়াল করে দেখবা মেডিকেলের জন্য কিন্তু এবার একটা নোটিশ এসেছে, যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় 1-1.5 মাস আগে কিন্তু সকল অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান বন্ধের একটা ঘোষণা দিয়ে দিছে। যেই কারণে আমাদের এবারের মেডিকেল ব্যাচেও কিন্তু আমরা শেষে একটা রিভিশন প্রোগ্রাম নেওয়ার ইচ্ছা ছিল, রিভিশন ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমরা নিতে পারি নাই। জাস্ট এই কারণে নিতে পারি নাই যে আমাদের আরও 1-1.5 মাস ছিল, কিন্তু গভর্নমেন্টের নোটিশ কী করব। তো আমরা চাই না যে এবার কোনো স্যাক্রিফাইস করতে, আমরা চাই এবার অ্যাটলিস্ট যে গতবার থেকে যে শিক্ষাটা আমরা পাইলাম সেই শিক্ষাটা অনুসারে এইবার যেন এমন হয় যে আমরা যতটুকু দিতে পারতাম, যতটুকু দেওয়ার ইচ্ছা আমাদের আছে, সম্পূর্ণটা যেন দিতে পারি। সেই জন্য আমরা এই সময় বা এই টাইমলাইনে নামানো। এত আগে নামালে আসলে আমাদেরই তো কষ্ট, আমরাই তো বেশিক্ষণ ধরে তোমাদের দায়িত্বটা নিলাম, কিন্তু তারপরেও এটা করতেছি জাস্ট তোমাদের কল্যাণের কারণে। আর ভাইয়া যেটা বললেন এটা আমরাই বলতেছিলাম আজকে লঞ্চিং লাইভের আগেও, যে আমরা যদি আজকে না নামাইতাম, আমরা ধরো এইচএসসি পরীক্ষার পরে নামাইলাম বা এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে নামাইলাম, তখন একটা এইচএসসির মহল যাবে বা এইচএসসির একটা কালচার হাইপ থাকবে তোমাদের চারপাশে, এইচএসসি কী হয় না হয়, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা, সর্বশেষে যখন লাস্টে যেয়ে দেখবা সিলেবাস শেষ হচ্ছে না, টান দিয়ে সিলেবাস শেষ করা লাগতেছে, তখনই কিন্তু তোমরা বলবা যে আপনারা কেন আগে শুরু করলেন না, আপনারা তো জানতেন, আমরা না হলে স্টুডেন্ট জানতাম না, আপনারা তো জানতেন, কিন্তু আপনারা জানার পরও কেন শুরু করলেন না। তো এই কথাটা তোমরাই বলবা। তো এই কারণে আমরা এখন এই টাইমলাইনটা বাছাই করেছি, আর তোমরা নির্দ্বিধায় আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, কারণ আমাদের যে অভিজ্ঞতা হয়েছে অ্যাটলিস্ট অনলাইন সেগমেন্টে আমরা এতটুকু বুঝে গেছি যে একটা স্টুডেন্টের জন্য আসলে কতটুকু কী দরকার। তো আমরা যদি বলি ডু, তুমি যদি বলো ডান, ইনশাল্লাহ ভালো কিছুই তাহলে হবে। আর মোটামুটি ভাইয়া তো বললামই। আর ভাইয়া যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলতেন, কারণ আমি তো বললাম যে আমাদের যে অভিজ্ঞতা বিগত ব্যাচগুলোর, সেটার ভিত্তিতে মেডিকেল ব্যাচে যেহেতু ফুল সিলেবাস, আর ফুল সিলেবাসে আমি যতটুকু আমাদের 24 ব্যাচের স্টুডেন্টদের সাথে পড়িয়েছি, ব্যাচগুলোতে দেখেছি, তারা কিন্তু কেউই আসলে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো ধরেও দেখে নাই। তো তারা কিভাবে আসলে এই জিনিসটা কাভার করবে, মানে আমাদের ব্যাচের সাথে মিলিয়ে কিভাবে কাভার করতে পারে? ওকে, ফার্স্ট কথা হচ্ছে আমরা যেদিন যেদিন করে ক্লাস নিব ওই দিনে কিন্তু এফআরবির কোনো ক্লাস নাই। 2 নাম্বার হচ্ছে আমরা শুরুর দিকে শর্ট সিলেবাস নিব। এফআরবিতেও যদি সে ক্লাস করে, মেডিকেলে সে ক্লাসে সে কী হবে, তার রিভিশনের মতো দারুণ একটা ব্যাপার হবে। ফলে যেটা হবে যে সামনে যে এইচএসসি, এফআরবিটাও সে এইচএসসিতে কাজে লাগাইতে পারবে, মেডিকেলের ক্লাসটাও সে এইচএসসিতে কাজে লাগাইতে পারবে। তাহলে ফেজ 1 আমরা শেষ করব তখন তোমাদের হাতে 1-1.5 মাস সময় থাকবে সোললি বাসায় বসে এইচএসসির প্রিপারেশন নেওয়া, এবং এফআরবিতে যারা আছো তারা ওই সময় মডেল টেস্টে ব্যস্ত থাকতে পারবা। ওই সময় কিন্তু আমরা ক্লাস অফ রাখবো, সো কোনোভাবে ক্লাস করার কোনো সুযোগ নেই। আর আমরা একটা কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু এটা আমরা করি নাই। আমরা সেটা হচ্ছে ফুল সিলেবাস বা এক্সটেন্ডেড সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ওগুলো আমরা অ্যাড করতে পারতাম, আমরা কিন্তু এই কাজগুলো করি নাই। কেন করি নাই? কারণ মেডিকেলের ক্লাসটা দিয়েও যেন তার একাডেমিকে খুব ভালো হয়। কারণ এবার মেডিকেল ব্যাচে তো আমি যেহেতু আছি, শুভ্রভাই যেহেতু আছে, এবং আমাদের যেহেতু কমপ্লিশন ক্লাস আছে, আমরা কিন্তু এখানে বেসিক কনসেপ্ট থেকে পড়াবো, খুব বেসিক থেকে পড়াবো। যেহেতু বেসিক থেকে পড়াবো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, এবং পরীক্ষার হলে কনফিউশন ছাড়াই বেশি বেশি মার্ক পেয়ে ইনশাল্লাহ ভালো ভালো জায়গায় চান্স পাবা। আর একটা কথা বলি, আমাদের যখন এইচএসসি পরীক্ষাটা শেষ হবে, আমাদের কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা তখন শুরু করব এক্সটেন্ডেড সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো দিয়ে।
তাহলে এইচএসসি শেষ করার পর গিয়ে তখন তুমি এক্সটেন্ডেড সিলেবাসের চ্যাপ্টার পড়বা, ফ্রেশ মাইন্ডে পড়বা, তখনও তুমি কিন্তু তখন আমাদের কাছে লাগাতে পারবা। এবং মেডিকেল কোর্সের শেষের দিকে আমরা কি করবো, শর্ট সিলেবাসের যেগুলো বাকি থাকবে এগুলো আমরা শেষ করবো। সো আশা করছি এফআরবি নিয়েও তোমার কোনো প্রবলেম হবে না, মেডিকেলের সাথে কোনোভাবেই তোমার এটা ক্লাশ করবে না, বরং তোমার এখনই শুরু করা উচিত। তুমি যদি ভবিষ্যতে মেডিকেলে যাও, তুমি 2 দিন দেরি করবা মানে তুমি আসলে 2 মাস পিছায় গেলা। এটা কখন বুঝতে পারবা জানো, যখন তোমার আর কোনো পথ থাকবে না। আজকে আমি বুঝলাম কিন্তু আমার আর কিচ্ছু করার নাই, তুমি তখন গিয়ে বুঝতে পারবা তুমি কেন দেরি করলা আর আমরা কেন তাড়াতাড়ি শুরু করলাম। তো যাই হোক, আরেকটা জিনিস ভাই একটু দেখিয়ে দিতাম ওদেরকে, আমাদের টাইমলাইনটা সম্পর্কেও তোমরা যদি একটা আইডিয়া রাখো তাহলেও বুঝতে পারবা যে এটা এইচএসসিতে তোমাদেরকে হেল্প করবে, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না। দেখো আমাদের ক্লাসগুলো আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে 21 মার্চ থেকে, আমরা 30 এপ্রিল পর্যন্ত এই ক্লাসগুলো নিব। তো এই টাইমলাইন জুড়ে তোমাদের মেডিকেল ব্যাচটা চলবে। তারপরেও যদি তুমি চিন্তা করো, আমরা যতটুকু শুনেছি এখন পর্যন্ত নিউজগুলো, সেটা হচ্ছে এইচএসসি হচ্ছে জুনের শেষ সপ্তাহে, ধরে নিলাম জুনের মাঝখানেও যদি হয়, জুনের 15 তারিখেও যদি হয়, তাহলেও তুমি চিন্তা করো তোমার কিন্তু পাক্কা এখানে মে মাসটা ফুল পাইতেছ, আবার জুনেরও কিন্তু প্রথম অংশটা পাইতেছো। এই সময়টা তোমরা দেখা যাবে এইচএসসির জন্য মডেল টেস্ট বা অন্যান্য কিছু সব কিছু দিতে থাকতে পারবা। আর আমরা চ্যাপ্টারগুলো ওভাবেই এখানে রেখেছি যেন তোমরা যারা ফাইনাল রিভিশন ব্যাচেও আসো তাদের জন্য এমন যেন না হয় যে একটা হোল নিউ আবার একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ। তুমি যেহেতু এইচএসসির জন্য ওই চ্যাপ্টারটা ওই জায়গায় পড়েছই, এখন জাস্ট আমাদের ক্লাসগুলো করলে তোমরা দেখবা মেডিকেলের জন্য এক্স্যাক্টলি কতটুকু দরকার ঠিক সেই অংশটাই আসলে পাবা। তো যেটা অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করবে। আমি বলবো না প্রিপারেশনটা একটা ডিফারেন্ট প্রিপারেশন নিচ্ছ, বরং আগের প্রিপারেশনের একটা এক্সটেনশন বলতে পারো এটা। তো আগের প্রিপারেশনের ওই এক্সটেনশনটার কারণে তোমার ওভারঅল প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হবে। আর এটার ফলে আমরা যেটা করতে পারবো, জুনে যদি এইচএসসি পরীক্ষা হয়, জুলাইয়ের পরে যদি এইচএসসি পরীক্ষা শেষ হয়, এবার ভাইয়া বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় যে এইচএসসির পরীক্ষার পরে প্রায় 2.5 মাস থেকে 3 মাস পরেই মেডিকেল হয়ে যায়। এবার আপনার মনে হচ্ছে কবে নাগাদ হতে পারে? আচ্ছা, আমরা সব সময় প্ল্যান নিয়ে রাখি যে 2.5 মাস আমরা সময় পাবো বাসায় পড়ার। একটা জিনিস খেয়াল করো, 2.5 মাস আমরা সময় পাবো বাসায় পড়ার। আর তোমরা যারা অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়া বা কোচিং সেন্টারে ভর্তি হওয়া, এরা কিন্তু 1 মাস আগে বন্ধ হয়ে যাবে। তার মানে ধরে নিবা তুমি 1.5 মাস আসলে অফলাইনে কোচিং করতে পারবা। যদিও বলে তোমাকে আমরা ফুল সিলেবাস কভার করে দিব, তোমাদের আমরা মডেল টেস্ট নিয়ে উল্টায় দিব। প্রত্যেক বছর আমি ফার্ম গেটে বৈশা শুধু আমি এগুলো চোখে চোখে দেখছি যে কখনোই মডেল টেস্টে তারা নিতে পারে না, কখনোই মেডিকেলের আগের যে 1 মাস আসে তোমাদের সাথে কোনো যোগাযোগই রাখে না। তোমরা তো এমনিতেই বিরক্ত হয়ে যাও, ওই সময় কোচিংও বন্ধ থাকে, তোমরা সবাই বাসায় চলে যাও। তোমরা তোমাদের সিনিয়র ভাইয়াদের জিজ্ঞেস করবা। এখান থেকে কিন্তু খুব বড় একটা শিক্ষা নেওয়ার আছে, সেটা হলো অনলাইন এডটেক এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এটা প্রমাণ করার সুযোগ বা আর কোনো অবকাশ নাই যে অনলাইনে পড়লে মেডিকেলে চান্স হয় না। আর আমাদের তো একটা অ্যাড অন সিস্টেম আছে। অ্যাড অন সিস্টেমটা হচ্ছে যে তোমরা এখানে কোর্স করবা, ভবিষ্যতে তোমার যদি কখনো মনে হয় আচ্ছা আমি অফলাইনে পরীক্ষা দেবো, আমাদের অফলাইন সব ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশ জুড়ে, তোমরা সেই সব জায়গায় ভর্তি হয়ে যাইতে পারো, অ্যাড অন করে নিতে পারবা। সো একটা সুবিধা সেটা হলো আলটিমেটলি অফলাইন কোচিংগুলো অনলাইনে চলে যায় লাস্ট মান্থে, আমরা এটা কিন্তু কমপ্লিটলি অনলাইনে। তাহলে আমরা বেশিক্ষণ ক্লাস নিতে পারবো, বেশি পড়া প্রথম থেকেই পড়াইতে পারবো। তাহলে তুমি বেস্ট প্রিপারেশন নিলা। আর সবাই যেহেতু অফলাইন অনলাইন সবাই অনলাইনে এক্সাম নেয়, তাহলে তোমার অনলাইনে এক্সাম হয়ে 100% কাভার হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, সো তোমার হাতে আলটিমেটলি 1.5 মাস সময় আছে। এই যে আমরা যেহেতু আগে শুরু করতেছি, তুমি একটা পড়ালেখার ভেতরে আছো, তোমার আসলে 1.5 মাস না, তুমি পুরো বছর মেডিকেল প্রিপারেশনের ভেতর দিয়ে গেলা। আর এই এনভায়রনমেন্টটা পাওয়া, মাঝে মাঝে গায়ে হাওয়া লাগাইতে হয় মেডিকেল অ্যাডমিশনের। সো তুমি আগে আগে আসলে হাওয়া লাগাইতেছো, তখন তুমি ধীরে 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 মোটিভেট হয়ে যাবে, আচ্ছা মেডিকেল লাইফটা এইরকম, এইভাবে পড়াশোনা করতে হয়। তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু তোমার আর কোনো প্রেশার হবে না। আর আমরা যেমন বায়োলজিতে কিন্তু খুব কঠিন কিছু চ্যাপ্টার পড়াইতেছি, উদ্ভিদ সারিতত্ত্ব, জেনেটিক্স, দেন হচ্ছে ওদিকে টিস্যু ও টিস্যুতন্ত্র এবং নগ্নবীজি আবৃতবীজি, এগুলো কিন্তু আমি পড়াইতেছি আমি শুভ্র ভাই মিলে। তোমরা তো রুটিনটা দেখে নিতে পারবা। এখানে একটা দারুণ জিনিস হবে, সেটা হলো এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু এইচএসসিতেও আছে। আমি যেহেতু বেসিক থেকে পড়াবো, মেডিকেলের জন্য তো 100% হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখবা একাডেমিকের জন্য তুমি যে উপকারগুলো এখানে পাবা এখন কোর্সের মধ্যে জয়েন করলে, এইটা তুমি মেডিকেল এইচএসসি বোর্ড পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা যে মেডিকেল অ্যাডমিশন ক্লাসগুলো আগে করে আমি কি লাভটা পাইছি। সো এই হলো কথা। আর কোনো কোশ্চেন আছে তোমার? না ভাই, মোটামুটি এবার তোমরা অলরেডি মেডিকেলের রেজাল্টটা দেখবা, রেজাল্টটা দেখে তোমরা একটু অ্যানালাইসিস করবা যারা চান্স পাচ্ছে তারা কি করছে, তাদের জার্নিটা কেমন ছিল। তোমরা খেয়াল করলে দেখবা সবার মধ্যেই মোরললেস একটা জিনিস কিন্তু কমন, যে তারা অবশ্যই এইচএসসির আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছে। তুমি খেয়াল করে দেখিও, আমাদের গ্রুপের মডারেটর ছিল তোহা, তো আমি খুব প্রথম থেকেই ওকে চিনি। অ্যান্ড
রাজীব ভাইয়ের কাছেও সর্বা পড়েছে। তো আমরা ওরা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু আমি দেখতাম যে ওরা প্রচুর অ্যাডভান্স ছিল, প্রচুর মানে ওরা দেখা গেছে যে আগের ব্যাচগুলোর সাথে তাল মিলিয়ে পড়ে শেষ করতো, এরকম একটা মোমেন্টে ছিল। তো যদি তুমি ভাই অ্যাডমিশনের কথা চিন্তা করো, চান্স পাওয়ার কথা চিন্তা করো, ভাই এটা ফিল্ট্রেশন প্রসেস। এখানে এমন না যে সবাই ভালো পরীক্ষা দিছে সবাইকে চান্স দিয়ে দিব, এখানে নির্দিষ্ট সংখ্যক সিট আছে, এটা কম্পিটিটিভ একটা জায়গা। এখানে মানে তুমি যদি চিন্তা করো যে আমার সময়ে আমি পড়া শুরু করব তারপরে হয়ে যাবে, এইভাবে আসলে হয় না। তুমি যে কোনো মেডিকেল যার যে যত প্রতিষ্ঠান আছে মেডিকেল জন্য পড়াচ্ছেন তাদেরকে তাকাও, সবাই কি ভুল করতেছে? সবাই ভুল করতেছে না। তার মানে তুমি যেহেতু এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারছো না, তোমার এটা অ্যাডপ্ট করতে হবে যদি তোমার চান্স পাবার ইচ্ছা থাকে। যদি সরকারি মেডিকেল একটা সিটের চাহিদা তোমার থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই ভাবেই তোমাকে অ্যাডপ্ট করে নিতে হবে। আর মেডিকেল ব্যাচে আমরা বরাবরই এরকম সংখ্যক স্টুডেন্টসদেরকেই দেখেছি যারা চান্স পায়, যারা বেসিক্যালি প্রচণ্ড অবিডিয়েন্ট, মানে তাদের ক্ষেত্রে পরিশ্রমের লেভেলটাই আলাদা। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াই, ভার্সিটি ব্যাচে পড়াই, আমি এতটুকু বলতেই পারি যে মেডিকেল ব্যাচের স্টুডেন্টসরা সব থেকে বেশি অবিডিয়েন্ট থাকতে হবে, কারণ তাদের পরিশ্রমের পরিমাণ আমি যদি চিন্তা করি অনেক বেশি, বিশেষ করে এই প্রিপারেশন টাইমে। মানে তাদের কমপ্লেন করার আসলে কোনো সুযোগ নাই, তাদের যে কোনো কিছুই একটু লেভেল, তাদের জিনিসটা যে কোনো ধরো সাপোজ একটা জিনিস আসতেছে সেটার পরিমাণ অনেক বেশি, তাদের ক্যাপাসিটিটা বাড়াইতে হবে, ওইটার পরিমাণ কমানো যাবে না, পড়ার পরিমাণ কমানো যাবে না, তাদের ক্যাপাসিটিটা বাড়ায় ওই পড়াটাকে অ্যাবজর্ভ করতে হবে। তো এইভাবে যদি তোমরা আগাতে পারো তাহলেই আসলে আমি বলবো মেডিকেলের জন্য প্রস্তুতি নাও। না হলে আমি প্রতি বছর অসংখ্য স্টুডেন্টসদের দেখি মেডিকেলের জন্য প্রস্তুতি নেয়, চান্স হয় না, চান্স না হলে তারা ভেঙে পড়ে, তাদের অল্টারনেট সুযোগগুলোও খুব কমে আসে। বিশেষ করে এবার আমি এই সিনেমাটা একদম কাছ থেকে দেখছি। তোমরা অনেকেই ভাবো যে আমরা শুধু চান্স প্রাপ্তদের দেখি, আমরা দুইটা সাইডই দেখি, কিন্তু যারা চান্স পায় না তাদের সাইডটাও দেখি। তো তাদের সাইড অফ স্টোরিটা যদি তুমি তাদের ফ্যামিলির কেউ হও, ফ্যামিলিতে যেয়ে যদি তুমি দেখো, তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা কতটা প্যাথেটিক। তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হইতো, বা তাদেরকে যদি আরেকবার বলা হইতো যে তোমাকে আমি রিওয়াইন্ড করে দিই, তুমি টাইম ট্রাভেল করে জাস্ট তোমার এইচএসসি পরীক্ষার 2 মাস আগে যাও, সে মানে পাগলের মতো কান্না করে চাইতো যে আমি একটু ওই সময় যাই, আমি আবার 12-14 ঘন্টা করে পড়াশোনা শুরু করি। মানে তারা প্রত্যেক এখন এই মেন্টাল স্টেটে আছে। সো তোমরা যারাই নতুন ব্যাচের আছো, অর্থাৎ 24 ব্যাচের, এবং মেডিকেল প্রিপারেশন নিবা বলে ভাবতেছো, তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক ওই সময়টাই যাচ্ছে। আর 5-6 মাস পরে চান্স হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে। যদি আল্লাহ না করুক তোমার চান্স না হয়, তখন কিন্তু ঠিকই তুমি আবার আফসোস করবা অ্যান্ড মনে করবা যে ইস, ওই সময়টাতে রাজীব ভাইয়া ছিল, উনি বলছিল, বা বাকি সব প্ল্যাটফর্ম থেকেই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিল, আমি হয়তো আমার তরফ থেকে ওই পরিমাণের আগ্রহটা দেখাতে পারি নাই, যেই কারণে চান্স হয়নি। তো আমি চাই যে অ্যাটলিস্ট আমাদের যারা স্টুডেন্টসরা আসো, তারা যেন আফসোস নিয়ে অ্যাডমিশন জার্নিটা শেষ না করো। হ্যাঁ, আমি একটা জিনিস সবসময় খুব ভাবি, সেটা হলো অনেকেই বলে যে মেডিকেলে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমরা তো তোহাকে দেখছো, তোমরা সর্বাকে দেখছো, অন্তত তোহাকে তো অন্তত তোমরা খুব কাছ থেকে দেখছো, সে আগে থেকেই পরিচিত, পড়াশোনা করছে, দেন চান্স পাইছে। মেডিকেলে ইউজুয়ালি এটা খুব কম হয় যে আমরা ধরে নিতে পারি যে ও ফার্স্ট হবে। ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু বলা যায়, ভার্সিটিতে কিন্তু বলা যায়, কিন্তু মেডিকেলে বলা যায় না। কিন্তু এবার তোমরা তো চোখের সামনে দেখলা যে একটা ছেলে প্রিপারেশন নিতেছিল দীর্ঘদিন ধরে, সে ফার্স্ট কিংবা সেকেন্ড হয়ে গেছে। তার মানে এটা সম্ভব কিনা মেডিকেলে? ডেফিনেটলি সম্ভব। সো ভাগ্য কিন্তু তোমাকে কখনোই ওই জায়গায় নিয়ে যাবে না। ভাগ্যের সাথে শুধু শ্রম অ্যাড করে দাও, গরুর মতো শ্রম দিছো, জাস্ট অন্ধ শ্রম দিছো, তুমি অনেক ভালো করবা। সো আমি বলতেছি না যে এখন আমরা মেডিকেল শুরু করলাম মানে একাডেমিকটার দিকে আমরা দেখতেছি না, একাডেমিকের দিকে ঘাটতে হবে, এটা একদম মনে করার কিছু নাই। একই বাক্য, একই বই, একই লাইন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এইচএসসিতে যদি কেউ একাডেমিকে প্রিপারেশন নেয় খুব ভালো করে, মেডিকেলে তার 99% হয়ে যায় বা 90% হয়ে যায়। তো তুমি তো একাডেমিক এভাবে নিতে পারো নাই, তাহলে কি করতে হবে? তাহলে মেডিকেলে এসে তোমাকে দেখতে হবে, আচ্ছা প্রশ্ন কোথা থেকে আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো কিভাবে আসে, এবং আমি প্র্যাকটিসের ভেতরে যেন থাকতে পারি। সো তুমি যদি এখন ক্লাস শুরু করো, তুমি আসলে যেটা করলা সেটা হচ্ছে যে একাডেমিকটাও বুস্ট করে নিলা, একাডেমিকের জন্য কিছু অতিরিক্ত সাপোর্ট পাইলা, এবং মেডিকেলের জন্য আগে থেকেই তুমি পাইপলাইনের মধ্যে প্রবেশ করলা। সো ইনশাল্লাহ তোমার ভালো শ্রম দিলে, প্রজ্ঞার সাথে শ্রম দিলে, এবং ডানে বামে দেখে শুনে যদি শ্রম দাও, ইনশাল্লাহ চান্স হবে। এইরকম আমি অনেক দেখছি। এবার আমারে মেসেজ দিয়ে রাখছে, রাজীব ভাই দেখেন এবার চান্স হয় নাই, আগামী বছর আমাকে চান্স পাইতে হবে। এই পাগলার মধ্যে জেদ হচ্ছে তার বাবা, তার ধারণা যে বিনা চিকিৎসায় মারা গেছে, শুক্রবারে একদিন মারা গেছে তার বাবা। সে আমাকে মেসেজ দিয়ে রাখছে, ভাই আগামী বছর দেখিয়েন। তাহলে সে শ্রম দিছে, পরের বছর চান্স পাইছে। তার মানে শ্রম
ভালোবাসা, অনেস্টি এবং ওই যে একটা ক্ষোভ, যার কারণে সে চান্স পেয়ে গেছে। সো সবগুলো জিনিসে লাগে। পড়ালেখা করে খুব বেশি বেশি, এবং তুমি যখন 2 লেয়ারের ক্লাস করবা এবং 3 লেয়ারের এক্সাম সিস্টেমের মধ্যে প্রবেশ করবা, তখন তুমি দেখবা যে হ্যাঁ, বেশিক্ষণ পড়াশোনা করলে একটু শারীরিক প্রেশার আছে, কিন্তু তুমি যখন দেখবা সবই পারতেছি, সবই বুঝতেছি, তখনকার যে আনন্দ, সো এইসব শ্রম দিয়ে কিন্তু তখন তুমি দেখবা আচ্ছা অনেক শ্রম দিতেছি বাট পারতেছি তো। সো তখন তুমি বুঝতে পারবা যে মেডিকেলের জার্নিটা আসলে সহজ কখন, যখন তুমি ক্লাসগুলো করতে থাকবা, এক্সামগুলো দিতে থাকবা। সো আমরা এখন যাই বাকিদের কাছে এক এক করে। আমি প্রথমে ডাকবো কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে, তারা আসলে কি প্ল্যান করতেছে, কিভাবে সার্ভিস দিবে। সো প্লিজ সাকিব ভাই, সঞ্জয় দা এবং তাহমিদ, আমি মাইক্রোফোন দিয়ে চলে যাচ্ছি। ওকে দাদা, থাকেন আপনি। নেন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। ভাইয়াদের অনেক গাইডলাইন শুনলা তোমরা। এবার আসি মেডিকেল কেমিস্ট্রিটা নিয়ে। মেডিকেল কেমিস্ট্রি এতদিন যে একটা মিথ ছিল যে মুখস্থ করা লাগে, এটা কিন্তু বিগত 2-3 বছরে পুরোপুরি উঠে গিয়েছে। বেসিক না থাকলে তুমি মেডিকেল কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না। আবার এটাও এক দিক দিয়ে সত্য, তুমি যদি মেডিকেল কেমিস্ট্রিটা ভালোভাবে পড়ো তাহলে মেডিকেল কেমিস্ট্রিতে চাইলেই তুমি 25-এ 23, 24 অনায়াসে তুলতে পারবে। আর এটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাবক হিসেবে কাজ করবে। আর দেখা গেছে হচ্ছে মেডিকেলের তুমি যদি হাজারি স্যারের বইটা সুন্দরভাবে শেষ করো, আমাদের মেইন বই তো হাজারি নাগ স্যারের বইটা, তুমি প্রথম পত্র দ্বিতীয় পত্র যে গুরুত্বপূর্ণ লাইনগুলা, প্রত্যেকটা লাইনও পড়া লাগে না, গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না কেমিস্ট্রিতে। সো এইবার হচ্ছে আমি আছি, দাদা আছে, আমরা দুজন তো আগের বারে ছিলাম, আমাদের সাথে এইবার তাহমিদও আছে। সো আমরা হচ্ছে দেখা গেছে হচ্ছে গতবার থেকে আরও কিভাবে অ্যানালাইসিস করে সুন্দরভাবে তোমাদের কাছে হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন বুঝাইয়া দিতে পারি। এর সাথে ওই বই পড়ানোর সময়, হাজারি স্যারের বই পড়ানোর সময় এক্সট্রা ইনফোগুলো যেন একই ক্লাসে পড়ায় দিতে পারি, সেই প্ল্যানটাই করতেছে। আসলে হচ্ছে এখানে এক্সট্রা লোড দেওয়ার কিছু নেই, এক্সট্রা ভয় দেখানোর কিছু নেই, জাস্ট কেমিস্ট্রিতে তুমি যেন হচ্ছে টপ নচ মার্কটা তুলতে পারো, সেটাই আমাদের মানে ড্রিম, বা আমরা ওইভাবেই পরিশ্রম করব। সো দাদা। আচ্ছা, এবার হচ্ছে আসলে রাজীব ভাই এমনভাবে প্ল্যান করছে, তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই এটার কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু বসে মেডিকেলের টিম এবং আমরা পুরোটা বসে তোমাদের একদম কম সময়ে, যাতে তোমার আসলে টাইমও খুব কম, মেডিকেলে যেটা আসলে আমরা ফাইট করি টাইমের সাথে, আমাদের টাইমটা এত কম দিছে। তো যেমন আমাদের এখন আগেই শুরু করে দিতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ভালো করতে গেলে একটু আগে থাকাই লাগতেছে এখন। আর একটা ব্যাপার হচ্ছে কি, ভালো কোনো কোর্সে থাকা ভালো কোনো জায়গায় গেলে ভালো মানুষের সাথে মিশলে দেখবা নিজের এমনি আপগ্রেড হয়। তোমার যদি মেডিকেল টার্গেট থাকে, তুমি দেখবা হচ্ছে কোর্সে অনেক সময় থাকলেই হয় কি, মানে তোমার নিজের একটা আপগ্রেড হচ্ছে। আর তুমি যদি এমনি বসে থাকতা, তখন দেখা যেত হচ্ছে তোমার ওই আপগ্রেডেশনটা আসতেছে না। তো ব্যাপারগুলো হচ্ছে আমাদের এখন এক্সামটা অনেক কম্পিটিটিভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বায়োলজিতে তোমার মার্কস তোলার জন্য যেই পরিমাণ পরিশ্রম করতে হয়, এর অনেকটু কম পরিশ্রম যদি তুমি করো, কেমিস্ট্রিতে কিন্তু 25, তাই না? বায়োলজির পর বায়োলজিরও 30, আর কেমিস্ট্রি 30, হ্যাঁ। আর কেমিস্ট্রিতে হচ্ছে এখানে অনেক কম পরিশ্রমে কিন্তু তুমি 25 মার্কস পাবা। আর তোমাদের আরেকটা বাড়তি যেটা পরিশ্রম করতে হয় এই সময় এসে, এটা হচ্ছে জিকে এর দিকে। তোমার এটা কিন্তু ফিজিক্সটা তুলনামূলক কিন্তু ইজি, ফিজিক্সে মার্কসটাও কম, তুলনামূলক ইজি। জিকে এবং ইংলিশটার কিন্তু তোমাদের মেডিকেল যারা প্রিপারেশন নেয়, আমি দেখছি ওরা কিন্তু ভালোই একটা ঝামেলার মধ্যে থাকে। তো এগুলো নিয়ে তো ভাইয়ার প্ল্যান আছে মারাত্মক লেভেলের, এটা তো বলবে। আর কেমিস্ট্রিটা হচ্ছে আমাদের যে টিচার প্যানেলটা আছে, তাহমিদ, সাকিব এবং আমি, আমাদের সাইড থেকে আমরা খুব কম সময়ে খুব ভালোভাবেই হচ্ছে গুছিয়ে দিব, যাতে হচ্ছে যারা 24 ব্যাচ আছো অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এবং 23 ব্যাচের যারা আবার একদম 23 ব্যাচের যাদের বলতেছি, বাট সেকেন্ড টাইম যারা দিবা আর কি, আমার কাছে গত বছর ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল, ওরা এবার মেডিকেল প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। এই ধরনের স্ট্রেংথ যাদের আছে, এবং SMS পাঠাইছে, এরকম আরও একজন ছিল, ও হচ্ছে এবার ফরিদপুর মেডিকেলে পাইছে। দুইজন, মানে আমি এমনি SMS পাইছি জাস্ট ইনবক্সে। তো এই ধরনেরও যাদের একদম মেন্টালিটি আছে, যারা আবার ফাইট করতে চাও ভালোভাবে, তাদের জন্য হচ্ছে কেমিস্ট্রিটা কোনো মানে প্রবলেমই থাকবে না আর কি। খুব কম সময়ে তুমি জিনিসগুলো হচ্ছে সহজে বুঝে নিতে পারবা। আর একটা হচ্ছে সবচেয়ে নির্ভুল অ্যান্সার যেটা আছে, অনেক সময় হয় কি বিভিন্ন জায়গায় একটু কনফিউশন ক্রিয়েট হয়, এটা হচ্ছে আমাদের টিমের কাছ থেকে পাবা, একদম সঠিক অ্যান্সারটাই তুমি সবসময় পাবা। তাহমিদ, আমি তোমার কাছে একটু যেতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। তা আমি যে জিনিসটা ভাইয়ারা তো মোটামুটি সব কিছু বলে দিলেন,
আমি যে জিনিসটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই মেডিকেল বলতেই আসলে মানে ভেবে থাকে যে খালি বায়োলজি পড়বো বা ইংলিশ জিকেতে ফোকাস দিব। এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের মিস হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে যে কেমিস্ট্রিতে কিন্তু বায়োলজির পরে আমাদের সর্বাধিক নাম্বার, এবং প্রতি বছরই যতগুলো অবজেক্টিভ এসে থাকে আমরা কিন্তু প্রায় না আসলে প্রত্যেকটাই হাজারি স্যারের বই হোক বা কবির স্যারের বই হোক পেয়ে থাকি। সো আমি যদি এত সহজে আমি 25 মার্ক তুলে ফেলতে পারি একটা সাবজেক্ট দিয়ে, তাহলে আমি কেন সেটা একটু গুছিয়ে পড়বো না? তা সেই তোমরা পড়াশোনা তো অবশ্যই তোমাদের নিজের দায়িত্ব, পড়াশোনা কখনো কেউ কাউকে করিয়ে দিতে পারে না। আমরা ইনশাআল্লাহ তোমাদের গুছিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে মেডিকেলের স্টুডেন্টরা একটু জৈব যৌগ কম পড়তে চায়, বাট এইবার কিন্তু জৈব যৌগ থেকে 6টা প্রশ্ন আসছে, আর প্রায় প্রত্যেকবারই 5টা 4টা 6টা এইভাবে প্রশ্ন আসতে থাকে। সো আমরা কিন্তু জৈব যৌগে এবার 8টা ক্লাস রাখছি, গতবার 8টা ক্লাস রাখছিলাম। তো একদম বেসিক থেকে, অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা বেসিক থেকেই পড়ায় দিব, টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি প্রথমবারও পড়ো তাও আমাদের কাছে সমস্যা হবে না আশা করি। সো জৈব যৌগটা আমাদের স্পেশাল গুরুত্ব থাকবে, যেন জৈব যৌগে তুমি সব কিছু পারো। তোমার একাডেমিকে যদি নাও প্রিপারেশন থাকে ওইভাবে, সমস্যা নাই, আমাদের কাছে জৈব যৌগ আমরা ওইভাবে তোমাকে এটা পড়াই শুনে দেব। আবার দেখে 25 ব্যাচ। যাই হোক, সমস্যা নাই। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, আমি সঞ্জয় দাদা, অপূর্ব দাদা, এছাড়া আমরা পুরো এসিএস এর টিম থেকে এইবার যে ডিসিশন নিয়েছি যে তোমাদের জন্য আমরা অফলাইন এক্সাম ব্যাচ আনবো। সো এখন তো তোমরা অনলাইনে ভর্তি হয়ে আছো, সো আশা করি হচ্ছে আমরা এপ্রিলে তোমাদের জন্য অফলাইন এক্সাম ব্যাচ লঞ্চ করতে পারবো। সো তোমাদের যাদের ইচ্ছা যে আমাদের এক্সামগুলা অনলাইনে ক্লাসের পাশাপাশি এক্সামগুলো অফলাইনে দিয়ে নিজেকে ঝালাই করে রাখবো, তোমরা চাইলে আমাদের সেই অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। সো এর ফলে দেখা যাবে কি, অনেক স্টুডেন্টই প্রত্যেক বছর অভিযোগ করে যে ভাই আমি অফলাইনে এক্সাম দিই বাট আপনাদের রুটিনের সাথে মিল নাই, বা হচ্ছে আমি মিলাইতে পারতেছি না, অনলাইনে ক্লাস করি কিন্তু হচ্ছে অফলাইনে এক্সাম দিতে গিয়ে হতাশ হয়ে যাই। সো এই সমস্যা দূর করার জন্য হচ্ছে আমরা এবার অফলাইন এক্সাম ব্যাচ নিয়ে আসতেছি, অ্যান্ড বাংলাদেশে প্রায় 10 থেকে 12টা ব্রাঞ্চ, বা আরও যদি বাড়ানো যায় সেই ক্ষেত্রেও চেষ্টা করতেছি। সো শুরুতে বিভাগীয় শহরগুলোতে ট্রাই করতেছি, এবং অনেকগুলো ব্রাঞ্চের আমরা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিচ্ছি, অ্যান্ড বাকি ব্রাঞ্চগুলোর জন্যও কাজ করে যাচ্ছি। সো ইনশাল্লাহ ভালো কিছু পাবা আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চগুলোতে, এবং সেখানে হচ্ছে আমরা চমৎকার কিছু ম্যাটেরিয়ালসও তোমাদের জন্য রেডি করতেছি, যেন হচ্ছে তুমি যে অফলাইনে ভর্তি হবা আমাদের এক্সাম ব্যাচে, সো তুমি যেন একটা বেস্ট একটা ফিলিংস পাও। দাদা যদি কিছু বলতেন। না, আজকে আসলে আমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি, আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ তাহমিদ। এখন আমি ডাকবো ফিজিক্সের টিচার দুইজনকে। একজন নাই, মিহান এখন চট্টগ্রামে আছে। মিহান হচ্ছে যেহেতু তোমরা মেডিকেল প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সেক্টরে একটা করে মেডিকেল স্টুডেন্ট দেখতে চাও, তো আমাদের সাথে মিহান আছে। মিহান এখন চট্টগ্রামে আছে, সে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। সে থাকবে আমাদের অপার ভাই এবং মাসুর ভাইয়ের সাথে। তবে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করার আগে আমার একটা খুব কঠিন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে স্টুডেন্টরা বলে কেমিস্ট্রি ফিজিক্সের শেষের অনুশীলনটা সলভ করলেই 24, 25, 30 সব পাওয়া যায়। এখন প্রশ্ন হইতেছে যদি তাই হতো তাহলে স্টুডেন্ট 20 আর 25 মিলে 45 তো পরীক্ষা যাওয়ার আগে পেয়ে যাইতো। তারপরেও কেন বলে কেমিস্ট্রিতে খারাপ হয়েছে, ফিজিক্সে খারাপ হয়েছে? ব্যাপারটা কি এইরকম শুধু সলভ করলেই পারা যায়, নাকি আসলে বইয়ের ভেতরে যে ভালো দক্ষ তার কাছে এইসব কোনো কোশ্চেন কোনো ব্যাপারই না? তো এইটা দিয়ে যদি আপনারা শুরু করতেন আমাদের জন্য খুব ভালো হতো। থ্যাংক ইউ। ওকে, সো এইখানে আমি সবার আগে ভাইয়ের এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু বলে রাখি যে অনেকেই এখানে শুরু থেকে বলছিল যে ভাই এফআরবি এবং মেডিকেল এই দুইটা ব্যাচ যদি একসাথে চলে তাহলে আমরা কিভাবে করে ক্লাস শেষ করব। এখন আমার আগে একটা জিনিস বলো তো ভাই, এই যে ভেক্টর অধ্যায়টা তুমি পড়ছো, ভেক্টর অধ্যায়ে নিচের কোনটি একক ভেক্টর, তারপরে নিচের কোনটি ভেক্টর রাশি, এই জিনিসগুলা কি তোমাকে আবার প্রথম থেকে সব কিছু পড়তে হবে নাকি? কিচ্ছু নতুন করে পড়ার কিন্তু নাই। এবং মেডিকেল বলো, ভার্সিটি বলো, অ্যাডমিশন বলো, তুমি যদি একাডেমিক তোমার ভালো মতন পড়া থাকে বা ওই টপিকগুলা যদি তুমি একটা আইডিয়া থাকে, তাহলে কিন্তু এই ব্যাচগুলার যে ক্লাসগুলা সেগুলাতে থেকে তুমি দেখবা যে কোন টপিকগুলা আমার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, ওই জায়গাগুলাতে তোমাকে আরেকটু পুশ করতে হবে, জাস্ট এইটুকুই। তো তাহলে তোমার যদি এফআরবির ক্লাসগুলো ভালোভাবে করা থাকে, তাহলে তুমি এখানে মেডিকেল ব্যাচে যখন ক্লাস করবা তখন দেখবা যে আচ্ছা ঠিক আছে, ভেক্টর অধ্যায়ে ক্লাস করছিলাম, তাহলে দেখি ভেক্টর অধ্যায়ে মেডিকেলে গত বছর থেকে কি কি প্রশ্ন আসছে, বা ভাইয়ারা ওই যে বইয়ের অনুশীলনী থেকে কি কি টাইপের প্রবলেমগুলো বেশি বেশি জোর দিয়ে সলভ করাচ্ছে।
সো তাহলে এই প্রবলেম কিন্তু সলভড, মানে যারা এটা নিয়ে চিন্তা করছো যে ভাই এফআরবির ক্লাস করব নাকি এই যে মেডিকেলের ব্যাচের ক্লাস করব, কিছুদিন পরে আবার ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু হবে, কোনটা রেখে কোনটা করব, সো তাদের জন্য সলিউশন এইটাই যে আমাদের অলরেডি তোমার যদি একবার পুরো চ্যাপ্টারটা পড়া থাকে, আমরা তো প্রত্যেকটা কন্টেন্ট যা আছে সেইগুলা কিন্তু বইয়ের মধ্যেই তোমরা এতদিন সব কিছু পড়ে আসছো, জাস্ট ওই জিনিসগুলো এক্সট্র্যাক্ট করে করে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলাতে বাড়তি ফোকাস দেওয়া। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সবসময় মনে রাখবা, যখন তুমি আলাদা আলাদাভাবে বিভিন্ন ইনফরমেশন মাথায় নিতে থাকবা, তখন দেখা যাবে ওই যে ব্রেইনের রিটেনশনটা, যে আমি কতদিন পর্যন্ত মনে রাখতে পারছি, এইটা কিন্তু আসলে খুবই কম হয়ে যায়। মানে দেখা যায় তুমি হয়তো 100টা এমসিকিউ পড়ে গেছো, কিন্তু ওই পড়ার মধ্যে কোনো সিকোয়েন্স নাই, যে দেখা গেল বইয়ের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এমসিকিউ তুমি বিচ্ছিন্নভাবে পড়ছো। সো যখন বিচ্ছিন্নভাবে পড়ো, তখন দেখা যায় ওই 1-1.5 ঘন্টা পরে গিয়ে তোমার ওই প্রথম দিকের যে 60টা এমসিকিউ পড়ছো ওগুলো হয়তো বা কিছুই তোমার মনে নাই। সো এইরকম প্রবলেম যাতে না হয়, এই যে ভাইয়া যেই টপিকের কথা আমাদেরকে শুরুতে বললো যে বইয়ের লাস্টের এমসিকিউগুলো যদি ভালো মতন পড়ে ওইখান থেকেই তো প্রশ্ন আসছে, তাহলে ওইখান থেকে প্রশ্ন আসলে সবাই পারছে না কেন? না পারার মেইন কারণটা হচ্ছে এইটা, যে তুমি যখন ওই যে এক সেট বই দেখো, এখান থেকে 100% কমন পড়ছে গত বছর, তুমি যখন বইটা খুলবা, খোলার পরে দেখা যায় যে ওইখানে বিচ্ছিন্নভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো ওই বইগুলা কোন, মানে তোমার জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্যে যে আমার কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু তুমি যদি সিকোয়েন্সিয়ালি ওই পড়াটা কন্টিনিউ না করো, যে কোনটার পরে কোনটার লিঙ্ক আছে, কোন লাইনের পরে কোন লাইনের লিঙ্ক আছে, এই জিনিসটা যদি তুমি ধরতে না পারো, তখন দেখা যাবে মাথার মধ্যে এক্সট্রা একটা বোঝা তোমার চেপে যাবে। এই কারণে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কনসেপ্টগুলো আছে সেইগুলো যদি হালকা একটু আইডিয়া থাকে তোমার, যে কোনটার সাথে কোনটা লিঙ্কড, তখন দেখবা বইয়ের লাস্টে যখন এমসিকিউগুলো তুমি যাবা সেগুলো তুমি নিজেই সলভ করতে পারবা। সো এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, যে আগে আমার হালকা কনসেপ্ট একটু লাগবে, এবং কনসেপ্টগুলো পড়ার পরে তারপরে আমরা যে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আছে, অনুশীলনীর প্রশ্ন আছে, বা আমাদের বিগত বছরের প্রশ্নগুলো আছে, সেগুলো তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তার চেয়ে আরেকটা বড় জিনিস, সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে, এইগুলাতে আমরা কি করব। দেখো, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আসলে দেখা যায় আমাদের ইন্টার লাইফে কিন্তু পড়াই হয় না। যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, তরঙ্গ চ্যাপ্টার আছে, গতিবিদ্যা আছে, তোমাদের চুম্বকের 2টা চ্যাপ্টার, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এবং লাস্টে আমাদের হচ্ছে ওই যে জ্যোতির্বিদ্যা যেই অধ্যায়টা। তো মোটামুটি এই যে নতুন অধ্যায়গুলো আছে এইগুলো সম্পর্কে দেখা যায় ইন্টারে বেশিরভাগ স্টুডেন্টদের কোনো আইডিয়াই থাকে না। সো আমরা আমাদের এই এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দিয়ে তোমাদের জন্য যেটা সাজায় রাখবো, এই না জানা চ্যাপ্টারগুলো বা এই শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো কিভাবে করে তোমাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে পুরো কন্টেন্ট সম্পর্কে আইডিয়া দিয়ে দেওয়া যায়, এবং সেই সাথে যাতে করে লাস্টের যে এমসিকিউগুলো আছে বইয়ের লাস্টের বা বিগত বছর আসা প্রশ্নগুলো, সেগুলো কিভাবে খুব সহজে তুমি আসলে দেখলেই অ্যান্সার করে ফেলতে পারো, সেই রকম কিছু ট্রিক্স, টিপস এবং কনসেপ্ট ওয়াইজ এগুলো নিয়ে আলোচনা হবে। সো এই হচ্ছে আমাদের ফিজিক্সের যে প্ল্যান। অপার যদি আরও কিছু অ্যাড করে। আচ্ছা ভাইয়া, আমরা মনে হয় রুটিনটাও চলে যেতে পারি, একবারে রুটিন দিয়ে শুরু করি। তো তার আগে একটু স্টুডেন্টসদেরকে বলে নিতে চাই যে তোমরা যারা যারা প্রি বুকিং করেছিলা, তো প্রি বুকিং যারা করেছিলা তাদের কাছে কিন্তু অলরেডি SMS চলে গেছে। তারপরও দেখবা যে রাতের মধ্যে যাবে কিনা, সবারই রাতের মধ্যে SMS চলে যাওয়ার কথা। তো প্রি বুকিংয়ের টাইম কিন্তু শেষ। যারা প্রি বুকিং করছো তারা একটা স্পেশাল ডিসকাউন্ট কোড পেয়ে গেছো অলরেডি, এবং লিঙ্কও পেয়ে গেছো, সেখান থেকে কিনে ফেলবা। আচ্ছা, আমি একটু ক্যামেরার ফোকাসটা একটু ইয়ে করে নেই, ডার্ক আসতেছে, ওয়েট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, একটু স্ক্রিনে ফোকাসটা দাও শুভ্র। আচ্ছা, তো তোমরা যারা যারা কোর্সটা কিনবা, তো তারা কীভাবে কোর্সটা কিনতে পারো সেটা আমি একটু বলে দিই। স্ক্রিনে ফোকাসটা আসছে, দেখা যাচ্ছে স্ক্রিনটা ঠিকঠাক মতো? তোমরা একটু কমেন্টে জানাবো ভাইয়া স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা গেলে তোমরা প্রথমেই চলে যাবা হচ্ছে ASG শপ দিবা, ASG শপ লিখবা, শপ লিখে সার্চ করবা। সার্চ করলে একদম প্রথমেই যেই লিঙ্কটা আসবে সেটাতে যাবা। সেটাতে যাওয়ার পরেই কিন্তু তোমরা দেখবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রি বুকিং চলতেছে, এবং এই যে মেডিকেল অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2024, এটা কিন্তু খেয়াল রাখো। অনেকেই আমাদের সব বারবার ভাইয়া এইরকম একটা জিনিস ঘটে যে 24 ব্যাচের কোর্স যখন লঞ্চ হয় 23 ব্যাচেরটা কিনে ফেলে। তো সালটা মাস্ট ভালো করে দেখে নিবা। তোমরা যারা 24 সালের জন্য কিনতে চাচ্ছ তারা অবশ্যই এই 24 সালটা দেখে নিবা।
তারপরে তোমরা এখন যদি এটা ক্লিক করো, এটা ক্লিক এনরোল নাও এই বাটনটা যদি ক্লিক করো, ক্লিক করলে তোমরা দেখতে পাবা এখানে ডিটেলসগুলো আছে। অলরেডি কোর্সে 7 জন ভর্তি হয়ে গেছে, আমরা জাস্ট লাইভের আসার আগ দিয়ে কোর্সটা জাস্ট লঞ্চ করেছিলাম, অলরেডি 7 জন ভর্তি হয়ে গেছে। এরপরে নিচে গেলে এখানে কোর্সটিতে এনরোল করতে লগ ইন করো, এই বাটনে ক্লিক করলেই তুমি পরের ধাপগুলো তো তোমরা অবশ্যই জানো, তোমরা সেখানে বিকাশ, নগদ, তারপরে যেই পেমেন্ট মেথড তোমার পছন্দ সেই পেমেন্ট মেথডে তোমরা পেমেন্ট করে কোর্সটা কিনে ফেলতে পারবা। আর যাদের প্রোমো কোড থাকবে তারা অবশ্যই লগ ইন করার পরে, খেয়াল করিও একটা জিনিস, লগ ইন করার পরে প্রোমো কোডের কিন্তু অপশনটা আসবে। হ্যাঁ, লগ ইন করার পরে প্রোমো কোডের যখন অপশনটা আসবে, প্রোমো কোডটা বসায় অ্যাপ্লাই ক্লিক করবা। অনেকেই যেটা করে প্রোমো কোডটা বসায় প্রসিড টু পেমেন্টে চলে যায়, না, প্রোমো কোডটা বসানোর পরে অ্যাপ্লাই ক্লিক করবা, ক্লিক করে একবার দেখে নিবা যে প্রাইসটা কমছে কিনা। যারা প্রোমো কোড দিয়ে ব্যবহার করে কিনবা তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আছে, 1000 টাকার একটা ডিসকাউন্ট, 4000 টাকা তোমরা দেখবা যে 4000 হয়েছে কিনা এটা, তারপরে তোমরা প্রসিড টু পেমেন্ট দিবা। ঠিক আছে, কারণ বেশিরভাগ সময় এই যে যারা যারা এখন কোর্সটা কিনতেছো তাড়াহুড়ার বসে যেটা হয় যে 5000 টাকা তোমাদের কাছে কেটে নেয়। আসলে কাটার রিজনটা হচ্ছে এটাই যে তুমি প্রোমো কোডটা অ্যাপ্লাই করো নাই, লিখছো বাট অ্যাপ্লাই করো নাই। তো লিখে অ্যাপ্লাইটা অবশ্যই করতে হবে, আর প্রাইসটা অবশ্যই দেখে নিতে হবে কত প্রাইস হয়েছে, তারপরে তুমি কিনে ফেলবা। আর এখানেই কিন্তু রুটিনটা আছে, রুটিনটা যেটা আমরা দিব বলছিলাম সেটা কিন্তু এই যে ঠিক এই পেজটার মধ্যে, মেডিকেলের যে পেজটা 24 সালের ব্যাচের, সেই পেজটার মধ্যে কিন্তু আছে। এখানে দেখো ডাউনলোড ক্লাস রুটিন একটা বাটন আছে, এই ডাউনলোড ক্লাস রুটিন এটা যদি তুমি ক্লিক করো, ক্লিক করলেই কিন্তু তুমি দেখবা যে আমাদের রুটিনটা চলে আসছে। আমরা বলছিলামই অলরেডি যে 21 মার্চ থেকে ক্লাস শুরু হবে। 21 মার্চ রাজীব ভাইয়ের ক্লাসের মাধ্যমেই আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। এরপরে তুমি নিচে 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 সবগুলো ক্লাস দেখে ফেলতে পারবা। আমরা চেষ্টা করব 30 এপ্রিলের মধ্যে সবগুলো জিনিস শেষ করে দেওয়ার। 30 এপ্রিল পর্যন্ত তোমাদের ক্লাসগুলো থাকবে ফাইনালি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুটিন। এখন এই রুটিনে মাস্টার ভাই যদি একটু আসতেন, যে আমাদের ফিজিক্সে প্রায় যেহেতু আমরা একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ফিজিক্স পড়াবো, মেডিকেল স্ট্যান্ডার্ড ফিজিক্সে আসলে ফিজিক্সটা ভাই সবচেয়ে সহজ হয়। মানে ফিজিক্সটা জাস্ট একটা স্টুডেন্ট যদি একটু আইডিয়া থাকে ফিজিক্স সম্পর্কে, এবং আমরা ক্লাসে যেই কথাগুলো বলবো সেগুলো যদি জাস্ট মাথায় থাকে, তাহলে প্রতি বছরই যেটা দেখি যে যতগুলোই প্রশ্ন হয় মোটামুটি মোরলেস সবগুলোই ক্লাস বা ওগুলোর মাধ্যমেই চলে আসে। তো ফিজিক্সটা তোমাদের বিপদের বন্ধু হতে যেতেছে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো ফিজিক্সের ক্ষেত্রে ক্লাসও কম, মানে অল্প ক্লাসেই এটা শেষ করা যায়। আমরা যেটা রুটিন করতে যেয়ে দেখলাম যে এই ফেজ 1ই প্রায় আমাদের ফিজিক্সের যদি বলি পার্সেন্টেজে প্রায় 90% সিলেবাস শেষ। ফিজিক্সের প্রায় 90% সিলেবাস আমরা শেষ করে ফেলতে পারবো ফেজ 1-এ। এইচএসির পরে বাকি 90% মানে ফার্স্ট পেপারের 90% শেষ হয়ে যাবে। ওভারঅল সিলেবাসে যদি আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই বলি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই তোমার নিয়ার অ্যারাউন্ড 45%-45%-এর মতন শেষ হয়ে যাবে। তো 45% শেষ হয়ে যাওয়া মানে কিন্তু তোমার জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। ঠিক আছে, মানে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই 45%-এর মতন শেষ করে ফেলতে পারতেছো। তো পরে এইচএসির পরে তুমি আরামসে বাকি সাবজেক্টগুলোতে বেশি টাইম দিতে পারবা। তো আমরা ওইভাবেই আসলে এই জিনিসটা গুছিয়ে রাখবো। আর ভাইয়াও বলেছেন যে আমরা এইচএসির আগে চেষ্টা করতেছি শুধু শর্ট সিলেবাসের অংশগুলো পড়িয়ে ফেলার। তো শুধু শর্ট সিলেবাসের অংশগুলো যেহেতু পড়িয়ে রাখবো তোমাদেরকে, তাই তোমাদের এইচএসির জন্য এটা ক্ষতি হবে না। এইচএসির এমসিকিউগুলোতেও এটা দেখবা তোমাদেরকে বুস্ট করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বেশিরভাগ ক্লাস দেখবা যে মাসুর ভাই, তারপরে মিহান, আমরা মিলে নিচ্ছি, আমাদের 3 জনের বাইরে আর কোনো ক্লাস নাই। তো আলটিমেটলি যতগুলো ক্লাসই থাকবে না কেন তোমরা সেগুলো জাস্ট মনোযোগ দিয়ে করবা, তাহলেই হবে। আর ক্লাস ডিউরেশনও খুব বেশি হবে না, মেডিকেলের ফিজিক্স ব্যাচের ক্লাস ডিউরেশন খুবই কম হয়। জাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করলা কিনা এবং ক্লাস নোটটা আছে কিনা, আর যেই দাগানো বইটা আমরা প্রোভাইড করবো সেটা ফলো করলা কিনা, এই 3টা জিনিস মেক শিওর করলে ইনশাল্লাহ পূর্ণ মার্কসই তুমি পেয়ে যাবা মেডিকেল ফিজিক্সে। ভাই কিছু যদি বল। না, এখানে হচ্ছে তোমরা অলরেডি তো জানো যে হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্সে 20 মার্ক বরাদ্দ থাকে। সো আমরা চেষ্টা করব যে এমনভাবে তোমাকে গুছিয়ে দেওয়ার জন্য যাতে করে ওই 20 মার্ক থেকে একটা মার্কও তোমার না ছোটে। এবং এই 20 মার্ক কিন্তু খুবই ক্রুশাল, কারণ বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা মিলে 55 মার্কস, এবং তারপরে বাকি 20 হচ্ছে 75, 15 ইংলিশ আর 10 হচ্ছে জিকে। তো এই ক্ষেত্রে টোটাল যে 75 মার্ক পুরো সায়েন্স থেকে আসছে, এই 75 মার্ক কিন্তু তোমরা গত 2 বছর ধরেই পড়ছই। তো খুব যে নতুন করে একদম ইনফরমেশন মাথার মধ্যে ঢুকানো লাগবে বিষয়গুলো কিন্তু এরকম না। যা এতদিন পড়ে আসছো সেইগুলা থেকেই কিন্তু তোমার বারবার রিভিশন দিতে 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 ইনশাল্লাহ যদি ওই টপিকটা সম্পর্কে আইডিয়া থাকে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, তাহলেই কিন্তু তোমার জন্য এই সায়েন্সের 75 মার্ক আসলে খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি এরপরে নেক্সট ডিপার্টমেন্টকে রাজীব ভাইয়ের থ্রুতে দেখে নিতে চাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। ওকে, নেক্সট ডিপার্টমেন্টকে ডাকার আগে আমি ছোট্ট কিছু কি কি আছে আমাদের রুটিনে এটা একটু আমি দেখাই। রুটিনে দেখো তোমাদের নিয়ে যাচ্ছি। আচ্ছা,
তোমরা দেখো রুটিনে আমাদের প্রত্যেকদিন ক্লাস আছে, কিন্তু এখানে হ্যাঁ ক্লাস আছেন কারা কারা এখানে ক্লাস নেবেন, বাট প্রত্যেক দিন সন্ধ্যা বা রাতের বেলা আমাদের কিন্তু একটা লিঙ্ক থাকবে, এক্সাম লিঙ্ক থাকবে, সেখানে 5 কিংবা 10 মার্কের জন্য জিকে এবং 5 কিংবা 10 মার্কের জন্য ইংলিশের কোশ্চেন তোমাদের আমরা দিয়ে দিব। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে তোমরা ওই জিকে এবং ইংলিশের ওই কোশ্চেনগুলোর সাথে আমরা কিছু টেমপ্লেট দিয়ে দিব, তুমি জাস্ট ওগুলো পড়বা, পড়ার পর কোশ্চেনগুলো তুমি পরীক্ষা দিবা। কারণ আমরা এটা জানি যে মোটামুটি বিসিএস এর, মেডিকেলের কিংবা ডেন্টালের এই কোশ্চেনগুলো সলভ করলেই আহ, প্রায় 80% বা 100%-এর কাছাকাছি কিন্তু আমরা জিকে এবং ইংলিশ পেয়ে যাই, রাইট? ইংলিশে যদি আমরা সরাসরি নাও পাই, বাট ওই ধরনের রুলস থেকে থাকে, কোশ্চেন ওই ধরনেরই হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন রাত্রেবেলা জিকে শো এবং ইংলিশ শো নামে পরিচিত, একসাথে আমরা এটাকে জিকে ই শো করছি। সো এই যে জিকে ই শোটা আমরা এবার কেন করতেছি আমি বলে রাখি, এবার কিন্তু জিকেতে একটু কোশ্চেন কয়েকটা কঠিন হয়েছে। জিকেতে কয়েকটা কোশ্চেন কঠিন হওয়ার কারণে তারপর আমরা দেখলাম যে আমি যখন শুধু বায়োলজি পড়াইছি তখন কিন্তু আমরা সবসময় ওই জিকে ইংলিশ শোটা রাখতাম, ওখান থেকে 5টা জিকে সরাসরি কমন পড়ছে। ব্যাপারটা এমন না যে আমাদের টেমপ্লেট থেকে কমন পড়ছে, বাট আমরা টেমপ্লেটে যেগুলো দিছিলাম ওগুলো হচ্ছে বিগত সালে বিসিএসএ কিংবা মেডিকেলে আসছিল, ওগুলো থেকে কমন পড়ছে। তো 10টার মধ্যে যদি 5টা কমন পড়ে কোশ্চেন কঠিন হওয়ার পরেও, তাহলে ডেইলি রাত্রেবেলা যখন আমরা তোমাকে জিকে এবং ইংলিশের কোশ্চেন দিব, টেমপ্লেট দিব, 10 মিনিট বা 15 মিনিট পড়ে জাস্ট দিয়ে ঘুমায় যাবা, এক্সামটা দিয়ে ঘুমায় যাবা। এবং সপ্তাহ শেষে দেখো এখানে দারুণ একটা জিনিস আছে, জিকেই ফেস্টিভ্যাল মানে এই দিনে আমরা শুধুমাত্র জিকে এবং ইংলিশ নিয়ে থাকবো। সো এখানে জেনারেল নলেজ এবং ইংলিশ আছে। বিগত 6 দিনে তুমি যে কোশ্চেনগুলোতে এক্সাম দিয়েছো সবগুলো কোশ্চেন আমরা একসাথে করে আবার এক্সাম দিব। নতুন কোশ্চেন আমরা সিলেবাস যখন দিব ওইটা থেকে আমরা কিছু কোশ্চেনের এক্সাম নিব। সো আশা করছি তুমি ওই কোশ্চেনগুলো করলেই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় 80% তো কমন পেয়েই যাবা। কোশ্চেন যদি খুব কঠিন না হয় 80% এমনিতেই কমন পাবো। ব্যাপারটা এমন না যে কোশ্চেনগুলো আমরা বানাইতেছি, বাট আমরা জানি কোশ্চেন কোথা থেকে আসে, আমরা তোমাকে সেগুলোই শুধু ইনপুট দিব। সো এই ছিল আমার কথা এখানে। আর তোমরা এতক্ষণে দেখে ফেলার কথা যে সবগুলো আমাদের শর্ট সিলেবাসের ভেতরে আছে, আমাদের মাঝখানে একটা ঈদ ভ্যাকেশন আছে। সো তুমি যখন এগুলো করবা এইচএসসির জন্য খুব দারুণ একটা প্রিপারেশন নিতে পারবা। তো যাই হোক, একজন জিজ্ঞেস করছে যে মাসুর ভাই কেন এত হাসতেছে। মাসুর ভাইয়ের হাসি সুন্দর, মাসুর ভাই সুন্দর, মাসুর ভাইয়ের ক্লাস সুন্দর। মাসুর ভাই এমন করে বলছে 25 থেকে একটা মার্কও তোমাদেরকে খোয়াইতে দিবে না। তোমরা হাসতে হাসতে যে এই কথাটা বলতে পারে, সে হাসতে হাসতে তোমাদের জন্য মরেও যাইতে পারে। তো বুঝতেই পারতেছো এবার ফিজিক্সে কি হইতেছে তোমাদের জন্য। আর মিহান যদি থাকতো, মিহানরে দেখাই তোমাদের সাহস বাইরে যাইতো। সো মিহান আজকে নাই, এটা আমাদের জন্য খুবই আফসোস যে তোমাদের দেখাইতে পারলাম না। সো কুমিরের বাচ্চার মতো মাঝে মাঝে আমরা তাকে নিয়ে আসবো, তোমাদের দেখাবো না। সো এখন আমাদের আর 2টা বাকি আছে, জিকে এবং ইংলিশ। আমি চাইবো তারা 2জনে একসাথে আসুক এবং আমি এখানে থাকবো। তোমরা খুব সুন্দর সুন্দর করে কথা বলবা। তোমরা শুধু বারবার অপার ভাইয়ের কথায় কমেন্টে লিখতেছো, অপার ভাই বস ভালো, মাসুর ভাইয়ের হাসি সুন্দর। তোমরা একটু সম্পদ ভাই এবং আমাদের তৌহিদুজ্জামান খান লোদি ভাইয়ের কথা একটু বলবা, যে তারাও খুব সুন্দর, খুবই ভালো। সো সম্পদ, তুমি প্রথমে ইংলিশের একটু প্ল্যানটা বলো, তারপর আমরা তৌহিদকে দিব। ওকে? হ্যালো দেয়ার। তো আমি হচ্ছে সম্পদ ভৌমিক, তোমাদের হচ্ছে এখানে হচ্ছে ইংলিশটা নিব। তো আমি কিভাবে নিব, জাস্ট আমি প্ল্যানটা শেয়ার করি। তো ইংলিশটা মেইনলি আমরা 2টা সেগমেন্টে ভাগ করব। প্রথমটা হচ্ছে গ্রামার সেগমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ভোকাবুলারি সেগমেন্ট। এবং ভোকাবুলারিতে আমরা খুবই জোর দিব, যেহেতু দেখা গিয়েছে লাস্ট ইয়ারেও প্রায় 7টা কোয়েশ্চেন ভোকাবুলারি রিলেটেড এসেছে। তো গ্রামারের যে বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন থাকে সেটা হচ্ছে কয়টা বই পড়বো, বা বাজারে এতগুলো বই প্রচলিত আছে কোন বইটা ফলো করব বা কিভাবে ফলো করব। তো এক্ষেত্রে তোমাদের জন্য সহজ সলিউশন হচ্ছে আমাদের যে লেকচার স্লাইডটা থাকবে, লেকচার স্লাইডে তোমার প্রায় বাজারের সকল বই থেকে ইনফোগুলো থাকবে এবং তোমাদের জন্য প্রয়োজনীয় যত ধরনের বেসিক দরকার সবগুলো হচ্ছে গ্রামারে থাকবে। এবং পাশাপাশি মেডিকেলের সলভ বলো, বিগত সালগুলোর, কিংবা ডেন্টালের বলো, কিংবা বিসিএস এর বলো, সেগুলোর সলভগুলোও থাকবে। তো এই যে ভাইয়ারা যে কথাটা বললো যে জিকে ইংলিশের জন্য তোমার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো একটা প্রশ্ন আসতে পারে যে দেম সেলফ এটা কোন ধরনের প্রোনাউন। তুমি যখন প্রশ্নটা সলভ করবা তখন কিন্তু তোমার জানতে হবে যে দেম সেলফটা কোন ধরনের প্রোনাউন, প্লাস প্রোনাউন কত ধরনের হয়, এবং সেখান থেকেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। সো এইভাবে ইন ডেপথে আমরা হচ্ছে প্রশ্নগুলো ক্লাসে অ্যানালাইসিস করব, সলভ করব। গ্রামার যতটুকু দরকার হয় ততটুকুই আমরা কভার করব।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভোকাবুলারি। তো ভোকাবুলারি থেকেও একটু ডাইভার্সিফাইড কোয়েশ্চেনগুলো আসতেছে। তো এজন্য আমরা যে কাজটা করবো, আমরা রেগুলার ভোকাবুলারির জন্য কিছু শর্ট ভিডিও দিব, কিংবা হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কীভাবে মনে রাখবো, কিংবা একটা ইডিয়মস কীভাবে মনে রাখা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা রেগুলার হচ্ছে কাজ করব। যে কারণে তোমার হচ্ছে গ্রামারটাও কভার হবে, প্লাস হচ্ছে তোমাদের যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও কভার হবে। আর এছাড়াও তো রেগুলার এক্সাম হবে, প্লাস হচ্ছে কোয়েশ্চেন সলভিং হবে। সো আশা করা যায় তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আর কি। ওকে, থ্যাংক ইউ সম্পদ। আমি যখন সোর্সিং করছিলাম যে বেস্ট টিচার কারা হবে মেডিকেল প্যানেলের জন্য, তখন আমি কিন্তু এক এক করে মানে সবার মধ্যে কিছু না কিছু পাইছি। কাউরের কাছে আমি এক্সপিরিয়েন্স পাইছি, কাউরের কাছে আমি বেস্ট কন্টেন্ট অলরেডি মেড করা আছে এরকম পাইছি, এবং কাউরের কাছে মনে হয়েছে যে তাকে ফ্লোর দিলে সে অসাধারণ কিছু ক্রিয়েট করে ফেলতে পারবে, চোখ বন্ধ করে তার উপর ডিপেন্ড করা যায়, এরকম কিছু পাইছি। সো এখানে তোমরা যাদেরকে দেখলা প্রথম থেকে শেষ পর্যন্ত সবারই একটা একটা করে স্পেশালিটি আছে। দেখো, শুধুমাত্র লবণ খাওয়া যায় না, শুধুমাত্র ভাত খাওয়া যায় না, সব কিছু মিক্স করে খাইতে হয়। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা এসিএসের বিগত ইতিহাসের যত ইতিহাস ছিল সবচেয়ে বেস্ট এটা টিম। তোমরা যখন ক্লাস করবা ঠিক তখনই বুঝতে পারবা। আবার আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কি করি, নিজেদেরকে ইভলভ করতেছি এখানে, মানে যুগের সাথে তাল মিলায়ে অ্যাডাপ্ট করতেছি এবং সবসময় একটু এগিয়ে থাকার চেষ্টা করতেছি। মাঝে মাঝে এমন এমন জিনিস পাবা, আচ্ছা এটা তো না দিলেও তো হতো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবো আচ্ছা ওই জিনিসটা দিছে যে কারণে আজকে আমার জন্য খুব সহজ হয়ে গেছে। সো এইটা আজকে বইলা তো তোমার বোঝানো যাবে না। আর তুমি দেখো এখানে কেউ কেউ আছে তুমি তাদেরকে চেনোই না। ওই ডান সাইডে আছে আমাদের তৌহিদ ভাই। তৌহিদ ভাইকে এখনও আমি মাইক্রোফোন কিন্তু দেই নাই। তৌহিদ ভাই পড়ে ঢাকা মেডিকেল কলেজে। তৌহিদ ভাই মেডিকেলে আমরা যখন কোচিং করাইতেছিলাম কোভিডের সময়, সে ফার্স্ট ইয়ারে যখন সে তোমার কলেজ বগুড়া আজিজুল হক কলেজ, আজিজুল হক কলেজে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সে মেডিকেল কোর্সের মধ্যে জয়েন করে গেছে। তো সে কি পরিমাণ যে পটেন্সি ধারণ করে দেখো, ফার্স্ট ইয়ারে মেডিকেলে জয়েন করছে এবং তার একমাত্র লক্ষ্য আমি ঢাকা মেডিকেলে পড়বো এবং জিকের টিচার হব। তোমরা এটা জানো যে যারা মেডিকেলে পড়ে তারা কামড়া কামড়ি করে বায়োলজিটা আমাকে নিতে হবে, তাদের ধারণা হয়ে গেছে বায়োলজিটা আমরা খুব পারি। ব্যাপারটা কিন্তু তা না। টিচার ম্যাটেরিয়াল একটা জিনিস, এটা ডিফারেন্ট জিনিস, আর জানা আর একটা জিনিস। তো যাই হোক না কেন, তৌহিদ ভাইয়ের স্বপ্ন সে নিবে। এ কারণে আরেকটা বলছি, কারণ ঐতিহাসিকভাবে তার রক্তের মধ্যে বিশাল একটা হচ্ছে ফ্যামিলিয়াল ট্রির রক্ত বইতেছে। সো তোমরা যথাসময়ে বুঝতে পারবা তার কন্টেন্ট, তার ক্লাসে তোমাদের যা যা পড়াবে ইনশাল্লাহ খুবই ভালো করবা। আর একটা স্টুডেন্ট যখন ঢাকা মেডিকেলে চান্স পায়, পড়ে এবং স্বপ্ন রাখে আমি জিকের টিচার হব, তাহলে এই মানুষটা ডিফারেন্ট। সো আমি চোখ বন্ধ করে তার উপর ডিপেন্ড করছি, কারণ আমি তার সাথে অনেক দিন ধরে কাজ করতেছি, তাকে কখনোই আমি সামনে নিয়ে আসি নাই। সো এই হলো কথা। আর একটা বিষয় হচ্ছে যে শুভ্র ভাই অনেকক্ষণ ধরে মাথা তোলার চেষ্টা করতেছে। শুভ্র ভাই আমাদের বড় ভাই, শুভ্র ভাই এসিএস অনেক সিনিয়র মানুষ। আমি অনেকক্ষণ ধরে লাইভের মধ্যে বারবার ভাবতেছিলাম কোন জিনিসটা মিসিং। তো পরে দেখলাম শুভ্র ভাই সামনে ওখানে বসে আছে, শুভ্র ভাইয়ের দেখা যাইতেছে না, চেয়ারের মধ্যে মিশে গেছে। তো যাই হোক না কেন, শুভ্র ভাই আপনি তাকে প্রশ্ন করেন জিকে কেমন করে হবে, আপনি প্লিজ কন্ট্যাক্ট করেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো অলরেডি তো তুমি তোমাদের জিকে ভাইয়ার মানে পরিচয় তো পেয়ে গেছো। আমার একটা প্রশ্ন থাকবে, এই বছর তো জিকেতে নর্মালি তো আমরা প্রতি বছর দেখি যে জিকেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাইড থেকে প্রশ্নগুলো আসে বা এরকম একটা ইনস্ট্রাকশন আমাদের দেওয়া থাকে। তো আমাদের প্রায়র এক্সপিরিয়েন্স থেকে এরকম আমরা দেখেছি যে এরকম ইনস্ট্রাকশন আসার পরেও কিন্তু মাঝে মাঝে একটু কি হতো, একটু পরিবর্তন হতো। ঠিক আছে, আসলে সাধারণ জ্ঞান ব্যাপারটাই এরকমই। তো এরকম পরিবর্তনের সাথে আমরা কতটুকু নিজেদেরকে ইভলভ করতে পারবো, কতটুকু মার্চ করতে পারবো, এই একটা কোশ্চেন। কিন্তু এটা কিন্তু জাতীয় কোশ্চেন। আমি যদি এবছর 24 ব্যাচের স্টুডেন্ট হতাম, আমি কিন্তু সেম মানে কোশ্চেনটাই মনের মধ্যে রাখতাম যে টাইম টু টাইম জিকের ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারে তুমি যদি ভাইয়া কিছু বলতা সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো শুনলে এতক্ষণ। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের কোন জিনিসটা কাজে লাগে। চান্স নিশ্চিত করবে তোমার 3টা সাবজেক্ট, তোমার বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স। এই সাবজেক্টে 75 মার্ক। এই 75-এর মধ্যে তুমি যদি ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পুরোপুরি নিশ্চিত। এবং তারপরে মেডিকেল কলেজ আগানোর ক্ষেত্রে কিন্তু তোমার জিকে ইংলিশটা কাজে লাগবে। এখন কোনো কারণে যদি তোমার সেই মেইন 3টা সাবজেক্টের মধ্যেও কোনো কারণে কোনো একটা সাবজেক্টে যদি খারাপ করে ফেলো, তাহলে কিন্তু তোমাকে ব্যাকআপ দিতে আসবে জিকে ইংলিশ। এখন আমরা এই বছরে দেখলাম যেটা, যে জিকে ইংলিশের প্রশ্নগুলোতে, মানে জিকের ক্ষেত্রে আমি বলি যে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসছে। সাম্প্রতিকটা আসলে কোন টপিক থেকে আসছে এটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখতে পারি সম্পূর্ণ যে কয়টা সাম্প্রতিক আসছে তার মোস্ট অফ দ্য কোয়েশ্চেনই আসছে তোমার স্বাস্থ্যখাত থেকে।
তো আমরা যেহেতু মেডিকেল প্রফেশনে ঢুকতে যাচ্ছি, তো আমাদের মেডিকেল প্রফেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এই জিনিসগুলো আমরা আমাদের যে জিকে ফেস্টিভ্যাল আছে, আমরা এখানে তোমাদের যে সাম্প্রতিকটা আছে এটার সাথেও কিছু আপডেট করার চেষ্টা করব। আমরা তোমাদের জিকে পড়ার ক্ষেত্রে দুইটা ট্র্যাডিশনাল ওয়ে আছে। একটা হচ্ছে তুমি পুরো ইতিহাস পড়তে পারো, কিন্তু এটাতে তোমার অনেক টাইম লাগবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি ঠাড়া মুখস্থ করে যেতে পারো। হ্যাঁ, কিন্তু মুখস্থ করলে তোমার কতটুকু মনে থাকবে এটা আমি আসলে বলতে পারি না। কিন্তু আমরা এখানে কি করব, আমরা এখানে তোমাকে দুইটা ওয়ে কম্পাইল করার চেষ্টা করব, এবং এমন কিছু কন্টেন্ট আনতেছি আমরা যেটাতে তোমার মনে রাখতে কোনো কষ্ট হবে না এবং জিনিসটা তুমি বুঝতে পারবা। আর আমরা যে প্রশ্নগুলো দেখি, যেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাটিপিক্যাল লাগে, ওগুলো কিন্তু আমরা দেখতে পারি যে বিগত বছরে কোনো না কোনো চাকরির পরীক্ষা অথবা বিসিএস পরীক্ষাতে আসছে। তো আমরা ওই প্রশ্নগুলোর সলভের ক্ষেত্রে কোনটাতে আমার কনসেপ্ট লাগবে, কোনটাতে ভিজুয়ালাইজেশন লাগবে, কোনটাতে মনে রাখা লাগবে, সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। আর সাম্প্রতিকের সাথে আপডেট থাকার ক্ষেত্রে আমরা একটা বিশেষ নিয়ম ফলো করব, সেটা সামনে আমরা জানাবো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। শুভ্র আছে এই সময়, আমি কিছু কথা বলে নিতে চাই। সেটা হলো, দেখো আমি তোমাদের এখন একটা স্ক্রিনশট শেয়ার করব। আমি এটা অনুমতি নিছি, আমি এই স্ক্রিনশটটা শেয়ারের আগে আমি তাকে ইনবক্স করছি। সেটা হচ্ছে এবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে, শুভ্র এদিকে আসো, তুমি থাকো স্ক্রিনে। এবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে আমাকে মেসেজ করছে, মেসেজটা আমি জাস্ট তোমাদের একটু দেখাই। ওকে, ইনশাল্লাহ ভাই আপনার সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিবেন, যাই হোক না কেন। সেখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আপনার বায়োলজি রেকর্ডেড ক্লাস, কারণ মাঝখানে আমি দীর্ঘদিন ক্লাস রেকর্ডেড আকারে দিচ্ছিলাম, আপনার বায়োলজি রেকর্ডেড ক্লাসের উপর এত ডিপেন্ডেন্ট ছিলাম যে ইন্টারে কোনো প্রাইভেট পড়ি নাই বায়োলজির। এ হচ্ছে সর্বা মেডিকেল ফার্স্ট। সে বলছে ইন্টারে সে কোনো বায়োলজির প্রাইভেট পড়ে নাই, সে এই ক্লাসগুলোতে এত বেশি ডিপেন্ডেন্ট ছিল। সো এই ক্লাসগুলো আছে আমাদের ফেসবুক গ্রুপে আছে। সো তোমাদের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে, শুভ্র ভাইয়ের পড়া আমি খুব ভালো বুঝি, কিংবা কেউ রাজীব ভাইয়ের পড়া খুব ভালো বোঝে, কিংবা আমাদের যারা আরও কন্টেন্ট ক্রিয়েটর থাকবে তাদের পড়া ভালো বোঝে, তাহলে কি করা যেতে পারে? তো আমরা প্ল্যান করছি যে আমার যে রেকর্ডেড ক্লাসগুলো আছে 24 চ্যাপ্টারের, ওই ফেসবুক গ্রুপগুলোতে আমি তোমাদের এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করব। যেটা পড়ে একজন মেডিকেলে ফার্স্ট হয়েছে এবং সে জানাইছে, সে মানে এই মেসেজটা পাওয়ার আমার এত ভালো লাগছে, আমি কিন্তু তারা নক করি নাই, সবাই তারা নক করতেছে, ফুল তুলতেছে, মেডিকেলে সে ফার্স্ট হয়েছে। অথচ আমার বায়োলজি এটার্স থেকে এর আগে একজন শুধুমাত্র সেকেন্ড হয়েছিল মেডিকেলে ভর্তি পরীক্ষায়। সো আমি সবসময় ছিলাম যতদিন ফার্স্ট হচ্ছে না ততদিন এগুলো না এত মাথামাতি করবো না। বাট যখন আমি দেখি সর্বা ফার্স্ট হয়েছে, আমরা যখন দেখলাম আমাদের রেকর্ডে শুধু সর্বা বিভিন্ন সময় বিভিন্ন কোর্স নিছে, তো আমি অপেক্ষা করতেছিলাম। সো যাই হোক না কেন, সে এত দারুণ একটা চমৎকার অ্যাটিটিউড প্রকাশ করছে, এত চমৎকারভাবে কথা বলছে, আমি এটা নিয়ে খুবই খুশি। সো তোমাদের জন্য আমি একটা এই জিনিসটা আমি দিতে চাচ্ছি যে তোমরা ফেসবুক গ্রুপে হলেও 24 চ্যাপ্টার শুভ্র ভাইয়ের পাওয়া বায়োলজির, ফেসবুক গ্রুপে হলেও আমার 24 চ্যাপ্টার যেটা পড়ে কেউ একজন মেডিকেলে ফার্স্ট হইলো কিংবা টপ করতেছে, সেই ক্লাসগুলো তোমাদের আমরা দেওয়ার ব্যবস্থা করব। সো দেখো, তোমার কিন্তু বায়োলজি নিয়ে আর কিন্তু প্রশ্ন থাকলো না। আর ভাইরা যখন কনসেপ্ট পড়াবে ফিজিক্সের একটা, দেখো আমি এই জিনিসটা খুব ভালো করে মনে করি যে মেডিকেলে যারা পড়ে তারা ইউজুয়ালি ফিজিক্স পড়াইতে চায় না, কেমিস্ট্রি পড়াইতে চায় না। কেন পড়াইতে চায় না, এর একটা বড় কারণ হচ্ছে মেডিকেলে তো এগুলো নাই। তাহলে আমি এই জায়গায় চুজ করছি যে সবচেয়ে বেশি জ্ঞানী এগুলাতে, যে সবচেয়ে বেশি কন্টেন্ট অলরেডি প্রোডাকশন করে রাখছে সেই মানুষগুলাকে। সো আমি সারা বাংলাদেশ খুঁজে যে খুব কম মানুষ পাইছি তার মধ্যে সেরা যারা, আমি তাদেরকে বাছাই করছি। ওকে, সো এখানে অপার ভাই আছে, এখানে তোমাদের মাসরুর ভাই আছে, এখানে তোমাদের মিহান ভাই আছে। এখন তোমরা তো ভাবো যে মেডিকেল স্টুডেন্টই রাখতে হবে ডিপার্টমেন্টে। সো আমি মিহান ভাইকে চুজ করছি কারণ ইজ বেস্ট টিচার এবং সে খুব দারুণ একজন টিচার। সো যাই হোক না কেন, কনসেপ্ট তারা পড়াবে, আমরা তোমাদের ম্যাক্সিমাম ক্লাস নিব। বায়োলজিতে 24 চ্যাপ্টারের যত টিচার আমরা এখানে আছি, সব টিচারের 24টা করে চ্যাপ্টারই পাবা। তোমার যেটা ভালো লাগবে, তোমার যেমনে ভালো লাগবে, শুয়ে পড়তে ভালো লাগতেছে নাকি দৌড়ায় দৌড়ায় পড়তে ভালো লাগতেছে, তুমি তো এমনেই পড়বা। সো কেউ যদি এগুলো পড়ে মেডিকেলে ফার্স্ট হইতে পারে, এগুলো পড়লে যদি কেউ মেডিকেলে ফার্স্ট হইতে পারে, তুমি এই যে অনেক আগে থেকে শুরু করতেছো, তুমি মেডিকেলে ফার্স্ট হইতে পারবা না? সো আমাদের একমাত্র টার্গেট হচ্ছে বেস্ট রেজাল্ট নিয়ে আসা, বেস্ট রেজাল্ট নিয়ে আসা। এর জন্য যা যা করতে হয়, যত দূর যাইতে হয়, যা যা করতে হবে, ইভেন তোমাকে যদি রক্ত ট্রান্সফিউজ করে দিতে হয় আমাদের শরীর থেকে, আমরা দিয়ে দিব। মানে এমন সিরিয়াস আমরা। সো তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। লাস্ট মোমেন্টে আমি সবার মুখগুলো আমরা একবার দেখি, আমরা লাইফ থেকে বিদায় নিব। আর যদি কাউরে কথা থাকতে পারে, হ্যান্ড রেজ করতে পারে। প্লিজ সাকিব ভাই আসেন, অপার ভাই প্লিজ মাইক। আমি ওদের সাথে ফাইনালি একটু কথা বলে নিই। আচ্ছা, এইচএসসি 24 ব্যাচ,
তোমাদের আর বেশি সময় নিব না। আমি শুরু থেকেই চুপ ছিলাম, তোমাদের সাথে ভাবছিলাম যে আমি আসলে তোমাদের সামনে কি বলবো। 24 ব্যাচের কথাটা আসলে আমি একদম পুরোপুরি আবেগী হয়ে যাই, লিটারেলি। মানে দেয়ার ওয়াজ আ টাইম 23 ব্যাচ এবং 2022 সাল এবং 23 সাল, তারপরে আমার অনলাইনে মানে ফিরে আসা বা অনলাইনে আমার টিকে থাকার লড়াইয়ে সব থেকে বেশি মানে আমাকে হেল্প যে করছে যে ব্যাচটা, সেটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। এবং আমি মনে করি যে এইচএসসি 24 ব্যাচকে আমার আরও অনেক বেশি দেওয়ার ছিল, কতটুকু দিতে পারছে আমি জানি না। তবে আমি এটা সবসময় স্বীকার করব যে এইচএসসি 24 ব্যাচ ছিল বলে এইচএসসি 24 ব্যাচ ছিল বলে আমি মানে এখনো পর্যন্ত অনলাইনে টিকে আছি এবং শুভ্র ভাই এখনো পর্যন্ত অনলাইনে ক্লাস নিতে পারতেছে। এই জন্যে আমি মনে করি যে এইচএসসি 24 ব্যাচের মানে ক্রেডিট বা হেল্প সব থেকে বেশি ছিল আমার কাছে। এইচএসসি 24 ব্যাচের এক একটা স্টুডেন্ট আমার কাছে হীরার টুকরার মতো। আমি এখান থেকে কমেন্টগুলো দেখছিলাম এবং এক একটা নাম আমি মিলানোর চেষ্টা করছিলাম যে কোন সেই স্টুডেন্ট যাকে আমি এইচএসসি 24 ব্যাচে আমার একাডেমিক সাইকেলগুলোতে আমি পেয়েছিলাম। সো আমি মনে করি এইচএসসি 24 ব্যাচ আমার কাছে হ্যাঁ সব ব্যাচই আমার কাছে ইম্পর্টেন্ট, বাট ওই যে বললাম এইচএসসি 24 ব্যাচ না থাকলে হয়তো বা আমি এখানে আর ফিরে আসতে পারতাম না। সো আমি শেষ সময়ে এইচএসসি 24 ব্যাচকে আমার মেডিকেল অ্যাডমিশনের টেস্টের যাত্রার মাধ্যমে আমি তাদের কি বলবো, তাদের কাছে সর্বোচ্চটা দিয়ে দিতে চাই। এইটুকুই আমি মেসেজ এইচএসসি 24 ব্যাচকে দেওয়ার জন্য। এবং সর্বোপরি এইবার এই মেডিকেল ব্যাচটা পুরোপুরি দায়িত্বে এমন একজন মানুষের কাছে আছে, রাজীব ভাইয়া, যে থাকার পরে আমি মনে করি যে এখানে আর আসলে কোনো কিছু নিয়ে, কন্টেন্ট হোক ম্যানেজমেন্ট হোক, কোনো কিছু নিয়ে আসলে আর এখানে মানে প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না। আবারও ধন্যবাদ জানাচ্ছি এইচএসসি 24 ব্যাচকে, যারা কিনা আমাকে সুযোগ দিয়েছিলে মানে তোমাদের শুভ্র ভাইকে আরেকবার কি করার জন্য, প্রমাণ করার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, আমি আসলে 24 ব্যাচের কথা আসলে খুব ইমোশনাল হয়ে যাই। অ্যান্ড বাকিরা যদি কেউ কিছু বলে। তোমার কথা শুনে আমিও ইমোশনাল হয়ে গেছি। মানুষজন অনেক কিছুই ভাবে, বাট তোমার আমার যে বন্ডিং এবং এইটা সম্পর্কে কেউ জানে না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই জানো না, আমি এফআরবিতে সে যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছে 24 সবগুলো চ্যাপ্টারের, তো ওই কন্টেন্টগুলো কিন্তু এফআরবির জন্য আমি যেহেতু আগে কোনো ক্লাস নিই না, আমি শুভ্রকে রাত বিরাতে ফোন দিই দিয়ে আমার কন্টেন্টগুলো দাও, আমি যেন আমার স্টুডেন্টকে সার্ভ করতে পারি। সো শুভ্র ভাই আমাকে এখানে দারুণভাবে হেল্প করতেছে। সো ব্যাপারটা এমন না যে আমি অনেকক্ষণ বেশি কথা বললাম তার মানে আমি ক্যাপ্টেন, মানে ব্যাপারটা এমন না যে আমি জাহাজ ঠেলে ঠেলে নিয়ে যাব। সো এখানে কেউ না কেউ তো দাঁড় বাইতেছে, এখানে কেউ না কেউ তো কম্পাস দেখতেছে, কেউ না কেউ তো দেখতেছে যে সমুদ্রে কোন দিকে যাইতে হবে। সো প্রত্যেকটা মাথা, প্রত্যেকটা হাত একসাথে কাজ করবে তোমাদের জন্য। আর তোমরা যারা অভিদাদাকে মিস করতেছো, আমি অভিদাদাকে বলেছিলাম, অভিদাদা একটা দারুণ কথা বলছে, রাজীব ভাই আমাদের সম্পর্কটা হচ্ছে ফান সম্পর্ক। তো আজকের এটা একটা সিরিয়াস লাইফ, স্টুডেন্টরা সবসময় সিরিয়াসনেস চাই। সো অভিদাদা নিজ থেকে বলছে যে আমি এই লাইফটাতে থাকতে চাই না, আমি তাকে ওয়েলকাম করছি, কারণ ডেফিনেটলি এটা খুব সিরিয়াস একটা শো। সো আমি অপারকে বলবো লাস্ট মোমেন্টে যদি সে কিছু বলতে চায়, তারপরেই আমরা লাইভে বিদায় নেবো। আমি আর কথা বলছি না, আমার কথা শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা অনেক পোস্ট দিব, সেখানে তোমরা বলবা। আমাদের হটলাইন আছে, আমাদের ফেসবুক এসএস গ্রুপের ফেসবুক পেজের মেসেঞ্জার আছে, তোমরা ওখানে পোস্ট করবা। থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমরা এবার আগুন লাগাই দেবো সবখানে। আল্লাহ হাফেজ। তো মোটামুটি সব ভাইয়াদের সিরিয়াসনেস দেখে তোমরা অলরেডি বুঝে গেছো তোমাদের কতটুকু সিরিয়াস থাকা দরকার। তো অনেকগুলো প্রশ্ন দেখছিলাম, তার মধ্যে একটা দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করে দিই। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা যে ক্লাসগুলোর আর্কাইভ থাকবে কিনা। হ্যাঁ ভাইয়া, আর্কাইভ থাকবে। আজকে বা যে কোনো সময় যারা ভর্তি হচ্ছে না কেন, আর এক সপ্তাহের মধ্যে তোমরা ইনশাল্লাহ আমাদের বিগত বছরের ক্লাস, রাজীব ভাইয়ের ক্লাস সবগুলো সহ একটা আর্কাইভ পেয়ে যাবা তোমরা। যেই আর্কাইভগুলো তোমরা এখন থেকেই চাইলে দেখা শুরু করে দিতে পারো। আর ক্লাস শুরু হচ্ছে কবে? ক্লাস শুরু হচ্ছে মার্চের 21 তারিখ। আমরা এপ্রিল 30 তারিখের মধ্যে তোমাদেরকে ফেজ 1টা কমপ্লিট করিয়ে দিব। ফেজ 1-এ যে জার্নিটা যাবে, সেই জার্নিটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি মেডিকেলের জন্য ফ্লেভারটা পেয়ে যাবা। অনেকের প্রথম ক্ষেত্রে যেটা হয় যে অ্যাডমিশন যখন পড়া শুরু করে, ওই ধাঁচটা ধরতেই তার সময় লেগে যায়। প্রথম দিন থেকেই তো সে অ্যাডমিশনের জন্য রেডি হয় না, সে 1-2 দিন 7 দিন যায় যখন, তখন সে আসলে ফ্লেভারটা পায়। আর ফ্লেভারটা যখন পেয়ে যায়, রুটিনটা সে যখন বুঝে পায়, তখনই কিন্তু সে মেডিকেলের জন্য পুরো দমে পড়তে পারে। আমরা এই সময়টাকেই বাছাই করে নিছি, এই মার্চের 21 তারিখ থেকে যে সময়টা, যেন এইচএসির আগেই তোমরা ওই ফ্লেভারটা অলরেডি পেয়ে যাও। যেটার মাধ্যমে হবে কি, যে তুমি যখন এইচএসির পরে আগাবা, তখন তোমার কাছে নতুন কিছু মনে হবে না। তখন তোমার কাছে মনে হবে এটা জানা খেলা, কিভাবে খেলতে হয় আমি জানি, জাস্ট খেলে যাব। আর তোমরা যদি ভালো করো, আমরা তো চেষ্টা করতেছি যে 23 ব্যাচই আল্লাহর রহমতে আমাদের যে পরিমাণের চান্স পেয়েছে অলরেডি, অ্যান্ড সামনেও তো পরীক্ষা আছে, তো 23 ব্যাচেই আমাদের
স্টেডিয়াম লাগতেছে, ইনডোর স্টেডিয়ামে আমরা চিন্তা করতেছি এটাও জায়গা হবে কিনা এটা নিয়ে ভাবতেছি। আমরা যেন 24 ব্যাচে, মানে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন যেন আমাদের একদম আর্মি স্টেডিয়াম নিতে হয় সেই ব্যবস্থা তোমরা করে দিবা। আর 24 ব্যাচ থেকে এটা সম্ভব, খুব সম্ভব, কারণ আমরা যেটা দেখেছি আমাদের একাডেমিক ব্যাচে এত সংখ্যক স্টুডেন্ট ছিল, ওদের যে ক্যালিবার, ওই ক্যালিবারটা যদি ওরা ব্যবহার করে লাস্ট কয়েকদিন জাস্ট পরিশ্রম করে তাহলে কিন্তু তারা চান্স পেয়ে যাবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল কথা বলে শেষ করব, তোমরাই সেই যোদ্ধা বলতে পারো যারা সবার আগে যুদ্ধে নামবা। অন্য সবাই তোমাদের যুদ্ধ দেখে শিখবে, তোমাদের যুদ্ধের উৎসব দেখে তারা ইন্সপায়ার্ড হবে। তো তোমরা কিন্তু শুধু তোমাদের নিজেদের জন্য ফাইট করতেছো যে তা না, তোমরা সবাইকে পথ দেখাইতেছো। তোমাদের চান্স প্রাপ্ত, তোমরা নিজেরাও জানো না যে এই যে এই কথাটা বলতে যে আমার গায়ে কাটা দিয়ে গেছে, তোমরা নিজেরাও জানো না যে তোমাদের যারা এই যে 23 ব্যাচের যারা ভাইয়াপুরা পরীক্ষা দিল, যারা মেডিকেলে চান্স পাইলো 23 ব্যাচের ভাইয়াপুরা, তারা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা অন্যান্য যারা টার্গেটেড স্টুডেন্টস তাদেরকে কি পরিমাণের ইন্সপায়ার করতেছে, তাদের মধ্যে কি পরিমাণের ইগনাইট করতেছে, তাদের মধ্যে কি পরিমাণের আগুন জ্বালাচ্ছে। তো এই আগুনটা দিয়ে তারাও চান্স পাবে। তার মানে তুমি সেই মোমবাতি, যেই মোমবাতিটা শুধু নিজে জ্বলবে না, অন্য অনেককে জ্বালাবে। তো এইভাবে তোমরা প্রস্তুতি নাও, আর তোমাদের রেজাল্টটাও সবার আগে চলে আসবে, উৎসবটাও তোমরা সবার আগে থেকেই শুরু করতে পারবা। তোমরা একটু জাস্ট খবর নিয়ে দেখিও যারা 23 ব্যাচে এখন চান্স প্রাপ্তরা আছে তাদের সুখের পরিমাণটা কত, মাপতে পারবা না, জাস্ট মাপতে পারবা না। তো ইনশাল্লাহ আগামী বছরও তো না, মানে আর কয়েক মাস পরেই তোমরা এই মুহূর্তগুলো খুঁজে পাও আমাদের মাধ্যমে, এটাই চাওয়া থাকবে। ধন্যবাদ।